আসসালামু আলাইকুম সবাইকে। একমাত্র র্যাপিড রিভিউ যেটা আমরা পার্ট 2 করতেছি, পার্ট 1 এর পরে পার্ট 2, সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। আজকে আমরা শুরু করব হচ্ছে বীক্ষণ কোণ থেকে। আগের দিন আমরা হচ্ছে লেন্স পর্যন্ত পড়ে আসছি, এবং তোমরা যারা পার্ট 2 দেখতেছো পার্ট 1টা একটু দেখে আসো। পার্ট 1 এর কিছু জায়গা আছে যেগুলো একটু দেখা দরকার, আর বাদ বাকি যদি দেখতে পারো। আমরা আজকে বীক্ষণ কোণ যেটা, সেই বীক্ষণ কোণ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটাও 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে হবে, অর্থাৎ তোমাদের এই র্যাপিড রিভিউটা হচ্ছে 2টা র্যাপিড রিভিউয়ের সমান, 2টা না 4টা র্যাপিড রিভিউয়ের সমান আসলে। সো বেশ বড় একটা অধ্যায়। আশা করি তোমরা আগের পার্টটা বুঝছো, এখনের পার্টটাও আশা করি বুঝবা। আজকের পার্টে অনেক অনেক সূত্র আছে, মজা আছে, ছোটদের সাথে ছোটরা, বড়দের সাথে বড়রা, অনেক অনেক আমরা উদাহরণ দেখবো। সো আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে শুরু করতে পারি। ওকে, সো বীক্ষণ কোণ বা দৃষ্টিকোণ, তোমাদের এটা আগেও পড়াইছিলাম, মনে আছে যে একটা বস্তু আমার চোখে যে কোণটা উৎপন্ন করে। ধরো এই যে বস্তুটা আছে, এই বস্তুটা হচ্ছে আমার চোখের এই জায়গায় যে কোণটা তৈরি করতেছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় বীক্ষণ কোণ। ওকে, সো আমরা বলি বীক্ষণ কোণ বেশি। ধরো একটা বস্তু ছোট আছে, একটা বস্তু কি আছে, একটা বস্তু ছোট আছে, তাহলে এর বীক্ষণ কোণটা কি হবে? এর বীক্ষণ কোণ বলবো ভাই, মনে করলাম এটা হচ্ছে 10 ডিগ্রি। ঠিক আছে, আমার মনে করো সেম ডিস্টেন্সে একটা বড় বস্তু আছে, তাহলে এর বীক্ষণ কোণটা একটু খেয়াল করো তো ভাই, এটা কি হবে? এটা মনে করো প্রায় 30 ডিগ্রি ধরলাম। তাহলে কি, আমার বীক্ষণ কোণ যত বেশি, বস্তুটাকে আমি তত বড় দেখবো। তোমাদের প্রশ্ন আসে যে আমরা একটা বস্তুকে বড় দেখবো না ছোট দেখবো, কার উপর নির্ভর করে? বীক্ষণ কোণের উপর। আমার কোণে, আমার চোখে একটা বস্তু যত বড় অ্যাঙ্গেল তৈরি করবে তত বড় লাগবে সেটাকে, একটা বস্তু যত ছোট অ্যাঙ্গেল তৈরি করবে তাকে তত ছোট লাগবে। সো বীক্ষণ কোণ হচ্ছে এটা। ওকে, সো বীক্ষণ কোণ বেশি মানে বড় দেখাবে, বীক্ষণ কোণ ছোট মানে ছোট দেখাবে, শেষ, তাই না? আচ্ছা, সো এবার তোমাদের একটা প্রশ্ন আসে যে আমরা কেন চাঁদ এবং সূর্যকে একই আকারের দেখতে পাই? কারণ চাঁদ এবং সূর্য আমাদের চোখে একই বীক্ষণ কোণ তৈরি করে। সূর্য অনেক বড়, চাঁদও অনেক বড়, মানে চাঁদ হচ্ছে সূর্যের তুলনায় ছোট, বাট দুইজন আমার চোখে সেম কোণ উৎপন্ন করে, জন্য সেম লাগে দুজনকে দেখতে। ওকে, এবার দেখবা জিনিসটা যে বস্তুর দৈর্ঘ্য বাড়লে বীক্ষণ কোণ বেড়ে যায়, তাই না? এই দেখো, বস্তু এতটুকু ছিল, সেম দূরত্বে বস্তুর দৈর্ঘ্য বেড়ে গেছে, বস্তুর দৈর্ঘ্য বেড়ে গেলে বীক্ষণ কোণ বেড়ে যায়। আচ্ছা, বস্তুর দূরত্ব বেড়ে গেলে বীক্ষণ কোণ কমে যায়। দেখো সেম বস্তু, সেম সাইজের বস্তু, একই বস্তু, এটা যখন কাছে আসে তখন আমার কি বীক্ষণ কোণটা একটু বেশি, আবার যখন দূরে সরে গেছে, এই যে এই বরাবর যে এইখানে আসছে, এখানে কি আমার বীক্ষণ কোণটা কম হবে। জাস্ট আমি এখানে আরেকটা জাস্ট এক্সাম্পল দিব ছোট্ট করে। এই হচ্ছে আমাদের একটা বস্তু, এই হচ্ছে সেম সাইজের একটা বস্তু, আমার চোখটাকে আমি মনে করো এইখানেই রাখলাম, তাহলে দেখো এইখানে অ্যাঙ্গেলটা তৈরি করছে মনে করো 10 ডিগ্রি। ঠিক আছে, আরো কম হবে। এই মনে করো আমার চোখ, ঠিক আছে, এই দেখো, এটা হচ্ছে কি, এটা তোমার খালি চোখে বোঝা যাচ্ছে না, বাট এটা আরো অ্যাঙ্গেল কম হয়েছে, এটা প্রায় 5 ডিগ্রি হবে। বুঝতে পারছো মানে কি? দূরত্ব বাড়লে বীক্ষণ কোণ কমে যায়, দূরত্ব কমলে বীক্ষণ কোণ বেড়ে যায়। ওকে, সেটাই বলছি আমি, বস্তু দৈর্ঘ্য বাড়লে বীক্ষণ কোণ বাড়ে, একদম নর্মাল। একটা বস্তু দূরে চলে গেছে, তাকে তুমি কম দেখবা, ছোট দেখবা, ছোট দেখা মানে কি বীক্ষণ কোণ কম, বড় দেখা মানে কি বীক্ষণ কোণ বেশি, তাই না? এভাবে চিন্তা করবা। বস্তু দূরত্ব বেড়ে গেছে মানে কি, বস্তু ছোট দেখাবে তোমাকে, ছোট দেখানো মানেই হচ্ছে কি বীক্ষণ কোণ কম, শেষ, এই হচ্ছে কথা। সো এই আমাদের বীক্ষণ কোণ এবং দূরত্ব, এটা সম্পর্ক আমরা দেখছি। বীক্ষণ কোণের একটা নাম কি? দৃষ্টিকোণ। আচ্ছা, সো এই সেম দেখো, একটা বস্তু আছে, সেম বস্তু দূরে নিয়ে গেলে আমার হচ্ছে বীক্ষণ কোণ কম দেখাবে। আচ্ছা, কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা, এটা তো পড়ছিলামই যে বীক্ষণ যন্ত্রের বস্তু প্রতিবিম্ব চোখে যে কোণ উৎপন্ন করে তাদের অনুপাতকে কৌণিক বিবর্ধন বলা হয়। অর্থাৎ আমি বস্তুর আমাদের বীক্ষণ কোণ নেই, প্রতিবিম্বের বীক্ষণ কোণ নেই, দুইটার অনুপাত নিলে কৌণিক বিবর্ধন আমরা পেয়ে যাই। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে বীক্ষণ যন্ত্র বা দৃষ্টি সহায়ক বীক্ষণ যন্ত্র। মানে আমরা যে যন্ত্রের সাহায্যে কোনো কিছু দেখি, লাইক আমরা তো ব্যাকটেরিয়া দেখতে পাওয়ার কথা না, আমাদের চোখে, আমাদের চোখ হচ্ছে ওই অ্যাঙ্গেল দেখতে পারে না। মানে চিন্তা করো, অনুবীক্ষণ মানে আমাদের যে ব্যাকটেরিয়া এতই ছোট যে আমাদের সাধারণ চোখ অ্যাঙ্গেল তৈরি করতে পারে না যেটাকে দেখবে। সো ওই অ্যাঙ্গেলটা বা ওই বীক্ষণ কোণটা তৈরি করার জন্য কিছু যন্ত্র লাগে, সেটাকে বলা হয় বীক্ষণ যন্ত্র, দেখার যন্ত্র বা দৃষ্টি সহায়ক, আমাদেরকে হেল্প করে যেটা। ওকে, সো যারা হচ্ছে চোখে বড় মানের বীক্ষণ কোণ তৈরি করে, যেমন এই বড় মানের বীক্ষণ কোণ তৈরি করলে সুবিধা কি, আমরা সেগুলোকে দেখতে পাই, যেমন অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, বাইনোকুলার, পেরিস্কোপ। বাইনোকুলার এই যেরকম আমরা দূরবীন টাইপ এরকম দেখি, পেরিস্কোপ আছে, ঠিক আছে, পেরিস্কোপ একটা টাইপ আছে। আচ্ছা, সো অনুবীক্ষণ যন্ত্র, যেটা অনুবীক্ষণ যন্ত্র আমরা দুই টাইপের পাই। এটাও হচ্ছে একটা বীক্ষণ যন্ত্র, দেখার যন্ত্র, ছোট জিনিসকে দেখি আমরা। সরল অনুবীক্ষণ যন্ত্র বা এটাকে বিবর্ধক কাজ বলা হয়, আতশ কাজ বলা হয়, ম্যাগনিফাইং গ্লাস বলা হয়। এটা সরল অনুবীক্ষণ, একদম সহজ না? অনুবীক্ষণ বড় করতেছি। যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্র, যেটা তোমাদের কলেজের ল্যাবে থাকে, জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, তাই না? ওখানে আমরা টক দইয়ের ব্যাকটেরিয়া দেখি। দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে কি, দূরের কোনো কিছু দেখি আমরা, স্যাটেলাইট, মহাকাশ, গ্যালাক্সি, এগুলো। সো এই দূরবীক্ষণ যন্ত্র দুইটা টাইপের হয়, একটা প্রতিফলক দূরবীক্ষণ, একটা প্রতিসারক দূরবীক্ষণ। প্রতিফলক এইটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা,
সো কি এটা? প্রতিফলক হচ্ছে নিউটন, হার্সেল এবং গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র। প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র কোনটা? ভূ দূরবীক্ষণ, গ্যালিলিও এবং হচ্ছে জ্যোতিষ অনুবীক্ষণ যন্ত্র। আমরা পড়বো এটা, এবং নিমোনিক্সে পড়বো আমরা, ঠিক আছে? তো নিমোনিক্সে পড়বো, বাট আগে তুমি মাথায় রাখো এই কয়েকটা জিনিস আমাদের কাছে আছে। বীক্ষণ যন্ত্র যেটা, বীক্ষণ যন্ত্র শুরু করার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। আচ্ছা, এই যন্ত্রগুলো এখন আমরা পড়বো, অনুবীক্ষণ যন্ত্র এবং হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রের অনেক বৈশিষ্ট্য আছে, অনেক বৈশিষ্ট্য আছে, এটা পড়া লাগে, পড়াটাও খুব কঠিন আসলে, মানে প্যাচ লেগে যায়। আর আমি তোমাকে যে স্টাইলে বলি আমার গল্পটা শোনো, তাহলে মাথায় রাখবো। এই অনুবীক্ষণ যন্ত্র, বিশেষক বীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র আমরা বলি, এদের একটাই কথা, ছোটরা ছোটদের সাথে থাকবে, বড়রা বড়দের সাথে থাকবে। ছোটরা ছোটদের সাথে, বড়রা বড়দের সাথে, এটাই আমার মূলনীতি। কেন মূলনীতি বলছি এখন তুমি আস্তে আস্তে আসবা, সবকিছু তোমার জন্য সহজ হবে। অনুবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র আমরা কি ব্যবহার করি? উত্তল লেন্স ব্যবহার করি অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? এখানে আমরা যা যা ইউজ করতেছি অনুবীক্ষণ দূরবীক্ষণ, উত্তল লেন্স ইউজ করতেছি। জাস্ট দূরবীক্ষণে এক সময় গিয়ে আমরা দর্পণ ইউজ করবো, দেখাবো, সমস্যা নেই, বাট উত্তল লেন্স ব্যবহার হয়। দুই প্রকার আমাদের অনুবীক্ষণ যন্ত্র, সরল এবং জটিল। এবং অনুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বৃদ্ধিতে কি ইউজ করা হয়? অতি বেগুনি রশ্মি ব্যবহৃত হয়, দ্যাটস ইট। এই হচ্ছে কথা। এখন আমাদের একটা কথা আছে, অনুবীক্ষণ যন্ত্র কি করে? অনুবীক্ষণ যন্ত্র ছোট জিনিসকে বড় দেখায়। তাহলে অনুবীক্ষণ যন্ত্র আসলে কাজ কি? ছোট জিনিসের সাথে কাজ। তাহলে ছোট জিনিস, ছোট মানুষ, ছোট মানুষের সাথে। তাহলে অনুবীক্ষণ যন্ত্র যেহেতু ছোট জিনিসকে বড় দেখায়, তাই তার এফ হচ্ছে কি? এফ হচ্ছে ছোট। এন্ড বলা যে ভাই বড় দেখাচ্ছে, যে এটা কনফিউজ হবো না। অনুবীক্ষণ মানে কি? অনু, অনু মানেই ছোট। অনু কেমন হয়? ছোট। তাহলে এখানে এই অনুবীক্ষণ যন্ত্রের যে আমাদের লেন্সটা আসবে, সেই লেন্সের ফোকাস দূরত্ব কি হবে? ছোট হবে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা প্যাচ লাগাই ফেলো, বাট আশা করি এখন থেকে লাগাবো না। এবার আসো হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। একটু তোমাকে বলি, একটু যদি চিন্তা করো, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আমি ছোট যখন লেখার পাশে আনি, সে লেখাটা কিরকম হয়? বড় দেখায়। একটা কথা বলি, লেখাটা এই বরাবর সোজাই আছে, তাই না? লাইনগুলো কি সোজা আছে না? লাইনগুলো সোজা আছে না? এবং অনুবীক্ষণ মানে আমরা যখন এই অনুবীক্ষণ যন্ত্র বা সরল অনুবীক্ষণ যন্ত্র দেখি, দেখতে কিরকম? সোজাই লাগে না? মানে আমার শব্দগুলো সোজা, লেখাগুলো সোজা আসতেছে। তার মানে কি? খুব কাছে যখন আমি নিয়ে দেখতেছি, খুব কাছে নিয়ে দেখলে এই বিম্বটা কি হচ্ছে? সোজা হচ্ছে। যে ইমেজটা তৈরি হচ্ছে সোজা, তার মানে কি? একটা অবাস্তব বিম্ব তৈরি হয়েছে, রাইট? সোজা মানেই অবাস্তব। আচ্ছা, কিন্তু তুমি যদি অনুবীক্ষণ এই আতশ কাঁচ নিয়ে, ম্যাগনিফাইং গ্লাস নিয়ে একটু যদি খেয়াল করো, তুমি দূরের কিছু দেখতে চাও, ধরো তুমি এখানে আসো, দূরে বাড়িঘর আছে, তোমার বাড়িঘরকে উল্টা লাগা শুরু করবে, বাড়িঘরকে উল্টা লাগা শুরু করবে। এই জায়গায় উল্টা লাগতেছে মানে কি? এটা হচ্ছে তোমার বাস্তব বিম্ব। উল্টো আমরা বলি বাস্তব বিম্ব। এটার কারণটা কি বলতে পারবা? কারণটা হচ্ছে আমরা এখানে উত্তল লেন্স ব্যবহার করছি না। খুব কাছে রাখা মানে কি জানো? খুব কাছে রাখা হচ্ছে, খুব কাছে রাখা মানে হচ্ছে এটা 6 নাম্বার পজিশন। আমার মানে যেই লেখাগুলো কয় নাম্বার পজিশনে আছে? 6 নাম্বার পজিশনে। তাই প্রতিবিম্ব হয়েছে 0 নাম্বার বা অবাস্তব পজিশনে, দেখতে সোজা লাগতেছে। আর মনে আছে উত্তল লেন্সে, এটা উত্তল লেন্স না? উত্তল লেন্সে 1 2 3 4 5 যাই ইউজ করি সব কি লাগতো? বাস্তব বা উল্টা। এই হচ্ছে এটা আমাদের কাছে সরল অনুবীক্ষণ দুইটাই তৈরি করতে পারে, তাই না? এটাই বলছে আর কি। দেখো কি বলছে? সোজা, অবাস্তব এবং বিবর্ধিত। আচ্ছা, সোজা, সোজা মানে কি? সোজা মানে হচ্ছে অবাস্তব। আচ্ছা, এইটা উত্তল লেন্স, যেহেতু আমি জানি সরল অনুবীক্ষণ হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সে অবাস্তব কোথায় তৈরি হয় আমাকে বলো? 6 নাম্বার পজিশনে। 6 নাম্বার, 6 নাম্বার পজিশন কোথায় ভাই? ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে, তাই না? এটা লেন্স, এ হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এই যে ফোকাস দূরত্ব, আলোক কেন্দ্র, এদের মাঝখানে কোন একটা জায়গা, মানে 6 নাম্বার পজিশন, মানে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে, এই জায়গায় কি পাবো আমরা? সোজা পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে কথা। কেন এতক্ষণ বলছি বুঝতে পারছো? সরল অনুবীক্ষণ যন্ত্রে কি দেখতেছো? সোজা বস্তু। উত্তল লেন্সে সোজা বা অবাস্তব কখন দেখো? 6 নম্বর পজিশনে। শেষ। এটা কথা রাখছো? এই হচ্ছে কথা, এই হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের বেসিক কথা। ও সেই এবার এবার আসো যে আসল একটা ব্যাপার স্যাপার। সরল অনুবীক্ষণ যন্ত্রের আমাদের এইখানে তোমার একটা কাজ করতে হয়। কাজটা কি? কাজটা হচ্ছে তোমার, আমরা এই জায়গায় হচ্ছে তার যে বিবর্ধন, সেই বিবর্ধনটা বের করি। কথাবার্তা আছে, এখন অনেকগুলো সূত্র আসবে, সূত্র আসে না মেডিকেলের জন্য, সো খুব একটা প্যারানোর দরকার নেই, বাট তুমি যদি দেখতে চাও সবকিছুর জন্য, তোমার জন্য হচ্ছে এটা। ওকে, সো আমি এখন তোমাদের কি পড়াবো? সরল অনুবীক্ষণ যন্ত্র, এটা এখন আমাদের সাথে পড়বা। চলে আসো সরল অনুবীক্ষণ যন্ত্রে। আমাকে একটা কথা বলবা, সরল অনুবীক্ষণ যন্ত্রে আমাদের মেইন গোল কি থাকে? কাছাকাছি নিয়ে বস্তুটাকে বড় করে দেখা, তাই না? দূরের কোনো কিছু দেখার তো ইচ্ছা থাকে না। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রে আমরা যেই বিম্বটা পাচ্ছি, সেই বিম্বটা মেইনলি কি বলতো? বিম্বটা হচ্ছে মেইনলি সোজা এবং অবাস্তব। আচ্ছা, সোজা এবং অবাস্তব। আচ্ছা, এবার জাস্ট আমাকে একটা কথা বলবা তুমি। আমরা এম এর একটা সূত্র পড়ছিলাম, মনে আছে?
এম সমান সমান কি ছিল? এম সমান সমান ছিল হচ্ছে এফ মাইনাস ভি বাই হচ্ছে এফ। এটাকে কি লেখা যায়? 1 মাইনাস ভি বাই এফ, রাইট? আচ্ছা, এখন এই যে উত্তল লেন্সটা আছে, আমি ডেরিভেশন দেখাবো না, তাও তোমাদের মনে রাখার জন্য বলছি। উত্তল লেন্স যেটা আমরা ইউজ করতেছি এই আতশ কাচে, আতশ কাচে ভি কি ভাই? মানে আতশ কাচে বিম্ব কি হচ্ছে? অবাস্তব না? এইমাত্র যে দেখলাম সোজা অবাস্তব হইতেছে, তাহলে ভি কি হবে? ভি হবে নেগেটিভ, ভি নেগেটিভ, রাইট? তাহলে এই ভি নেগেটিভ এখানে নেগেটিভ, দুইটা মিলা কি হয়ে যাবে? 1 প্লাস ভি বাই এফ। এই হচ্ছে আমাদের কাছে মেইনলি চিহ্ন সহকারে আতশ কাচের বিম্বের সমীকরণ লেখা। নতুন কিছু? নতুন কিছু না, আমি তোমাকে নতুন কিছু শিখাবো না, দেখো তুমি এখন। সো 1 প্লাস ভি বাই এফ, বুঝতে পারছো কেন প্লাস আসছে? কারণ এই প্লাসটা আসছে ভি এখানে নেগেটিভ থেকে। আমি তোমাকে শুরুতেই চিহ্নের সাইন শিখাই আসছি এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার আসো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। তোমাকে একটু শিখাই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব জিনিসটাকে। এই একটা বস্তু আছে, ঠিক আছে? আমি কি অন্য কোনো কালি নিব, অন্য কোনো একটা কলম নিব? দাঁড়াও একটা মিনিট, অন্য কোনো একটা কলম। তো আমি চলে আসছি, দেখো এই যে একটা কলম। তো আমি ধরো এই কলমটা নিচ্ছি, ঠিক আছে? তোমাদের কাছে নিচ্ছি। ধরো আমি কলমটা আনতেছি আনতেছি আনতেছি, জাস্ট তাকায় আছি, ঠিক আছে? তাকায় আছি তাকায় আছি তাকায় আছি তাকায় আছি। একটা পর্যায়ে দেখো আমি আর এটার দিকে ফোকাস করতে পারতেছি না, খেয়াল করো। তুমি এই কলমটার দিকে তাকাইছো বাট খুব পরিষ্কার দেখতে পারতেছো না, ঠিক আছে? ধরো তাকায় আছো তাকায় আছো তাকায় আছো তাকায় আছো, এই যে একটা পজিশনে আসার পরে তুমি তাকে না খুব ক্লিয়ারলি দেখতে পারবে না, যতই ফোকাস করার চেষ্টা করো ঘোলা লাগবে। আবার তুমি এখানে আনো, করো, তুমি আমার সাথে করো, ঠিক আছে? কাছে আছে দেখতেছো না, যতই চেষ্টা করো ফোকাস হচ্ছে না, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। একটু দূরে নিলাম দূরে নিলাম, এই যে এখন আমি এটাকে ক্লিয়ারলি দেখতে পারতেছি। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব, যেই দূরত্ব আমার প্রয়োজন স্পষ্ট দৃষ্টির জন্য, এটাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। আমার সাথে করো, কলম নাও, কলম নিয়ে ফোকাস করো, এটার দিকে তাকায় থাকো, তাকায় থাকো তাকায় থাকো তাকায় থাকো তাকায় থাকো তাকায় থাকো তাকায় থাকো। একটা পর্যায়ে দেখবা আর ভাই হচ্ছে না, টেরা টেরা লাগতেছে নিজেকে। সো এবার আস্তে আস্তে দূরে নিলা দূরে নিলা, এই যে এই হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত আমার স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। ওকে, এটাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ডি। তো তুমি চাচ্ছ কি, তোমার এই যে ইমেজটা তৈরি হয়েছে, ঠিক আছে? এটা মনে করো লেন্স, এখানে ভি মানে এটা হচ্ছে প্রতিবিম্ব তোমার, ঠিক আছে? অবজেক্ট কোনটা? অবজেক্ট যে কাছাকাছি ছিল দেন তৈরি হয়েছে, অবজেক্ট নিয়ে কথা বলতে বলছি না। মানে লেখা যেগুলা, এই হচ্ছে লেখাটা, বিম্বটা যেটা বড় হয়েছে। তো আমার মিনিমাম যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, মানে তুমি চোখ থেকে দেখতে চাচ্ছ, তো চোখ থেকে এইটা মিনিমাম এতটুকু ডিস্টেন্স থাকতেই হবে যে তুমি যেন দেখতে পাও, যে আমার চোখ থেকে এই এতটুকু ডিস্টেন্স থাকতেই হইতো। তা আমি ধরে নিলাম যে মাঝখানে লেন্স আছে, আর পুরো এতটুকু হচ্ছে কি, পুরো এতটুকু আমার চোখ থেকে এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ চোখ থেকে এই পর্যন্ত আমার স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এতটুকু ডিস্টেন্সের ভেতরে থাকলে আমি আর দেখবো না এই বস্তুটা থাকলে, তাহলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে ডি। আচ্ছা, তো আমি বললাম যে আমার ডি এর মধ্যে কি এতটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে আমার ভি বা বিম্বের দূরত্ব, আর এতটুকু হচ্ছে কি লেন্স থেকে চোখের দূরত্ব। লেন্স থেকে চোখের দূরত্ব কি বলা যায় তাহলে? আমার স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কি? লেন্স থেকে যতটুকু দূরত্ব তাকাইছি এ প্লাস বিম্বের দূরত্ব, তাহলে ডি সমান সমান কি ভি প্লাস এ। বুঝতে পারছো? আমার স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কি? চোখ থেকে লেন্সের দূরত্ব প্লাস আমার লেন্স থেকে বিম্বের দূরত্ব, ডি সমান সমান ভি প্লাস এ। আচ্ছা, তাহলে আমার সূত্র কি ছিল? 1 প্লাস ভি বাই এফ। আমাকে বলো ভি সমান সমান কি? ডি মাইনাস এ না? ডি মাইনাস এ। আচ্ছা, তাহলে কি লেখা যায়? ভি এর বদলে 1 মাইনাস ডি বাই এ বাই এফ, 1 মাইনাস ডি বাই এ, সরি 1 মাইনাস 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ, 1 প্লাস ডি মাইনাস এ বাই হচ্ছে এফ। আচ্ছা, এবার আমি ধরলাম যে ভাই আমি এত দূরে তাকাবো না, আমি আমার চোখটা লেন্সের মাঝখানে আইনা ফেলবো। কি বলছে এই ব্যক্তি? বলছে ভাই এত বুঝি না কিছু, আমার চোখটা আমি লেন্সের মাঝখানে নিয়ে আসছি, এখন একটু দেখান আমাকে। আচ্ছা, চোখ যদি লেন্সের মাঝখানে নিয়ে আসি, আমার এ কত হবে আমাকে বলো? যদি আমার চোখটা লেন্সের মাঝে থাকে তখন আমার এ কত? কোনো এ নাই, শূন্য। তখন কি হয়ে যায়? এ যদি শূন্য হয়ে যায় তখন হয়ে যায় 1 প্লাস ডি বাই এফ। এই হচ্ছে বিবর্ধনের 3টা সূত্র। নতুন কিচ্ছু শিখাইনি, জাস্ট এই জায়গাটা শিখাইছি নতুন করে। 1 প্লাস ভি বাই এফ কেন আসছে বুঝাইছি। ভি মানে কি? ডি মাইনাস এ, তাহলে ডি মাইনাস এ বাই এফ। এবার চোখটাকে নিয়ে আসি লেন্সের ভেতরে, কোনো দূরত্বই নেই, এ সমান শূন্য, তাহলে 1 প্লাস ডি বাই এফ। এই হচ্ছে আমাদের সরলনবীক্ষণ যন্ত্রের 3টা ইকুয়েশন। আসে না? মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না? ম্যাথ করার সময় আই গেস তুমি করতে পারবা, যখন অনুশীলনীগুলো করতে পারবা, ঠিক আছে? সো এবার চলে আসো হচ্ছে এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। মেইনলি তোমার কি আসে? মেইনলি আসলে তাদের যেই আমরা বলি বৈশিষ্ট্যটা, এটা খুব ভালো মতো শুনবা, ঠিক আছে? দেখো, এম সমান সমান 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ। আগে একটা কথা বলো, যদি ডি এর মান বাড়ে, চিন্তা করো, ডি এর মান বাড়লে এই দুইটার
পার্থক্য বাড়বে। মানে কি এই পুরোটার মান বাড়বে, এম এর মান বাড়বে। এত এত পেঁচাচ্ছি কেন? ছোট করে এখন র্যাপিড রিভিউ বলা উচিত না, তারপরে বলতেছি। এম সমান সমান মনে করো 1 প্লাস ডি মাইনাস এ বাই হচ্ছে এফ। তাহলে দেখো ডি এর মান যদি বাড়ে, চিন্তা করো, ডি এর মান যদি বাড়ে তাহলে ডি মাইনাস এ এর মানও বাড়বে, তাই না? ডি মাইনাস এ এর মান বাড়লে কি বাড়ছে? উপরের পার্ট বাড়ছে। উপরের পার্ট বাড়লে ডি মাইনাস এ বাই এফ এর মানও কি হবে? বাড়বে। আর যদি এই পুরোটা বাড়ে 1 প্লাস, মানে কি ফাইনালি এমও বাড়বে। ব্যাপারটা বুঝতে পারতেছো? ব্যাপারটা কিন্তু এটাই যে আমার ডি বাড়লে কি হচ্ছে? এমও বাড়তেছে। একদম সহজ কথা, ডি বাড়তেছে, এম বাড়তেছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলবা, এ বাড়তেছে, ঝামেলা আছে। এ বাড়লে কি হবে? এ বাড়তেছে নেগেটিভে। এ যদি বাড়ে আমার পার্থক্যে এই মানটা কমে যাবে। তার মানে কি ডি মাইনাস এ যেটা, এর মান কমে যাবে, তাই না? তুমি মনে করো 5 মাইনাস 2 করছো, কত হইলো? 3। তাহলে এখন যদি আমি 2 এর মানে এই এর মান বাড়াই দিই, 5 মাইনাস 4 করছি, হয়ে গেছে 1। বুঝছো? মান কমে গেছে, এই যে এটার মান কমে গেছে। ডি মাইনাস এ এর মান কমে গেলে ডি মাইনাস এ বাই এফ এর মান কি হয়ে যাবে? কমে যাবে। এটার মান যদি কমে যায়, 1 প্লাস কমে যাওয়া মান, এম এর মান কি হবে? কমে যাবে। দ্যাটস ইট। সেম ভাবে যদি আমার এফ এর মান বেড়ে যায়, এফ এর মান বেড়ে গেলে এই পুরোটার মান কি? এটা বাড়ছে, তাহলে কি পুরোটার মান কমে যাবে। অর যেহেতু বেড়ে গেছে, ডি মাইনাস এ বাই এফ এর মান কমে যাবে। আর এর মান যদি কমে যায়, 1 প্লাস কমে যাওয়া মান, এম এর মান কি হবে? কমে যাবে। তুমি জাস্ট সহজে আমি তোমাকে বুঝাচ্ছি, আর কিছু না। চিন্তা করো, এম উপরে আছে, ডি উপরে আছে, বেড়ে যাবে। এম উপরে আছে, এফ নিচে যাবে, তাহলে এফ বাড়লে এম কমবে। চিন্তা করো এইভাবে। আবার দেখো, এ উপরে আছে বাট নেগেটিভে আছে, তার মানে কি এম বাড়লে এ কমবে। এভাবে চিন্তা করো, দ্যাটস ইট। সো এম উপরে আছে, ডি উপরে আছে, তাহলে কি এম প্রপোর্শনাল টু ডি। এম উপরে আছে, এফ নিচে আছে, এম ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ। শেষ। এম উপরে আছে, এ উপরে আছে বাট নেগেটিভে, তার মানে কি পরে থাকলেও লাভ নাই, নিচে চলে যাবে নেগেটিভের জন্য। তাহলে এম প্রপোর্শনাল টু 1 বাই এ। কেন পড়াইছি এবার একটু পড়বা, দেখো লাইনগুলো পড়ো। লেন্সের ফোকাস দূরত্ব এফ যত কম হবে, বিবর্ধন ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে। ডেফিনেটলি এফ যত কম ভাই, এফ আমার যত বেশি কম, এফ কালারটা নেই, কই গেল? কালো কালার দেখতেছি না। তো এই হচ্ছে এফ যত কম, এম কি এম তত বেশি হবে। সেটাই বলছে, ফোকাস যত কম বিবর্ধন তত বেশি। লাস্টের লাইনটা পরে পড়বো, আগে দেখো। পর্যবেক্ষকের এটা পরে পড়বো। পর্যবেক্ষকের চোখ হতে লেন্সের দূরত্ব যত বেশি কম হবে, বিবর্ধন তত কম হবে। চোখ থেকে লেন্সের দূরত্ব কি ছিল? এ। তাহলে এর মান যত কম, এম এর মান তত বেশি, বিবর্ধন তত বেশি। এবার আসো একটা মজার জিনিস বলি। স্বাভাবিক চোখ অপেক্ষা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখে, ঠিক আছে, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখে প্রতিবিম্ব ছোট এবং দূরদৃষ্টি সম্পন্ন চোখে প্রতিবিম্ব বড়। আচ্ছা, ক্ষীণ দৃষ্টি মানে কি? ক্ষীণ দৃষ্টি মানে সে মানে খুব কাছের জিনিস, মানে তার দৃষ্টি খুব দূরে না, সে অনেক দূর দেখতে পারে না। তার মানে কি তার ডি এর মান কম, তাই না? তার ডি কম, ডিস্টেন্স কম। ক্ষীণ দৃষ্টি, ক্ষীণ মানে কি কম, কি কম? ডি কম, ডিস্টেন্সটা কম। দীর্ঘ দৃষ্টি মানে কি অনেক দূরের জিনিস দেখতে পায়, দেখো অনেক দূর পর্যন্ত দেখতে পায়, সেটা হচ্ছে তার ডি বেশি। তাহলে যারা ক্ষীণ দৃষ্টি মানুষ তার ডি কম, যারা দীর্ঘ দৃষ্টি মানুষ তার ডি বেশি। তাহলে এবার আমাকে বলো, স্বাভাবিক চোখ অপেক্ষা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখে, ক্ষীণ দৃষ্টি মানে কি? যার ডি এর মান কম, আর ডি এর মান কমলে এম ছোট, আর এম ছোট মানে কি? প্রতিবিম্ব ছোট। বুঝছো? ক্ষীণ দৃষ্টির মানুষের কি হয়? ডি কম। ডি কম মানে কি? ডি কম মানে এম কম, বিবর্ধন কম। আর বিবর্ধন কম মানে কি? ছোট দেখা। বিবর্ধন বেশি মানে কি? বড় দেখা, বিবর্ধিত দেখা, তাহলে ছোট দেখা। আর দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, দূরদৃষ্টি মানে কি? যার ডি বেশি। ডি বেশি মানে কি? এম বেশি। এম বেশি মানে কি? তার প্রতিবিম্ব বড় দেখাবে, বস্তুকে বড় দেখা শুরু করবে। তাহলে আমি তোমাকে বুঝাতে পারছি কাজ কি? সূত্রটা লেখা। আর বাদ বাকি আমি তোমাকে ট্যাকটিক্স তো বলে দিচ্ছি। আর কিছু লাগে না কিছু। এবার আসো হচ্ছে আমাদের পরের পার্টে কয়েকটা রোগ রিলেটেড, এটা এক্সট্রা ইনফরমেশন। র্যাপিড রিভিউ পড়াচ্ছি, ঠিক আছে, বইয়ের প্রত্যেকটা জিনিস তো পড়াচ্ছি, এক্সট্রা ইনফরমেশন পড়াই দিচ্ছি, ঠিক আছে? মানে কোনো কিছু স্কিপ যাবে না, আমার কথা হচ্ছে এটা। জ্যামিতিক আলোক বিজ্ঞান একটা ক্লাসই নিব, সব থাকে, কোনো কিছু স্কিপ না থাকে। মায়োপিয়া, মায়োপিয়া মানে তারা যারা খুব কাছে জিনিস দেখতে পায়, দূরে জিনিস দেখতে পায় না, মানে তাদের ক্ষীণ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি, মায়োপিয়া, ঠিক আছে? এই জন্য কি ধরনের লেন্স ইউজ করা হয় চশমায়? অবতল লেন্স, ঠিক আছে, অবতল লেন্স ইউজ করা হয়। সো এইটা হচ্ছে অবতল লেন্স, বা আমরা বলি কি এর পাওয়ার বলা হয় নেগেটিভ, তাই না? অবতল লেন্সের পাওয়ার কি ছিল? নেগেটিভ। এটাই সেই নেগেটিভ পাওয়ার, বুঝছো? এটাই সেই নেগেটিভ পাওয়ার। তাহলে তোমার কি আছে? তোমার আছে হচ্ছে মায়োপিয়া, তোমার মায়োপিয়া আছে, তাই তুমি বেশিরভাগ আমাদের বয়সী যারা নেগেটিভ গ্লাস ইউজ করি, তোমাদের গ্লাসের পাওয়ার বইল নিচে, এবং তোমার গ্লাসের পাওয়ার অনুপাতে যে ফোকাস দূরত্ব সেটাও কমেন্ট করবা। আমার হচ্ছে তোমার -2, ঠিক আছে? আচ্ছা, সো হাইপার মেট্রোপিয়া, হাইপার মানে কি? বেশি। হাইপার মানে বেশি না, বেশি দেখতে পায়, দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি, দূরের জিনিস দেখতে পায়, কাছে জিনিস দেখে না। বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে এটা হয়, বুঝছো? কাছে জিনিস ফোকাস করতে পারে না।
সেই জন্য কি করা হয়, উত্তর লেন্স ইউজ করা হয়। হাইপারের জন্য উত্তর লেন্স ইউজ করা হয়। উত্তর লেন্সের জন্য পি কি, পজিটিভ। আচ্ছা, প্রেসবায়োপি এটা হচ্ছে সমস্যা, ফোকাসিং এর প্রবলেম, আমরা বলি এটা চালছে, বাংলায় বলা হয় বাইফোকাল লেন্স ইউজ করা হয়। আর অ্যাস্টিগম্যাটিজম যেটা নকুলতা বা বিষমদর্শী নকুলতা, বাংলা আমি প্রথমেই পড়ছি আর কি এক্সটেনশন করতে গিয়ে, সেটাকে এই জন্য সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করা হয়। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া হচ্ছে আমাদের হয়, হাইপারমেট্রোপিয়া হয় বৃদ্ধদের, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা, পি নেগেটিভ পি পজিটিভ। আচ্ছা, এবার আসা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। এই যে জটিল অনুবীক্ষণ যন্ত্র কেন বলা হয়েছে, তোমাদের মনে আছে আমরা যখন আলো মানে সরলটা ইউজ করছি, একটা মাত্র লেন্স ইউজ করছি। জটিল অনুবীক্ষণ যন্ত্রে এই যে নলটা আছে না, এই নল, এই নল, এই নলের এই জায়গায় একটা লেন্স ইউজ করা হয়, এই জায়গায়, আর এই জায়গায় হচ্ছে একটা লেন্স ইউজ করা, এই জায়গায় মেইনলি আর, ঠিক আছে? এই জায়গায় একটা লেন্স ইউজ করা হয়। স্যার এইটা আর এইটা, এই দুইটা লেন্স থাকে। সো এই দুইটা লেন্সে এখন চলে আসে, তোমাদের মনে আছে অভিনেত্র আর অভিলক্ষ্য পড়ছিলাম, এটাই সেটা। অভিনেত্র লেন্স, অভিলক্ষ্য লেন্স। লক্ষ্য হচ্ছে কি, যেটা লক্ষ্যের দিকে থাকে। অনুবীক্ষণ যন্ত্রের লক্ষ্য কি বলো তো? এবার আমি তোমাকে অনেক কিছু শিখাবো, ছোটরা ছোটদের সাথে, বড়রা বড়দের সাথে, অনেক কিছু। অভিলক্ষ্য, লক্ষ্য কি থাকে, একটা পিঁপড়া থাকে, সেই পিঁপড়াকে দেখা। তাহলে আমাদের যে বস্তু থাকে, সেই বস্তুর কাছে যে লেন্সটা থাকে তাকে বলা হয় অভিলক্ষ্য। তোমার যে লক্ষ্য, এই যে এটা মনে করো পিঁপড়াটা, পিঁপড়ার কাছে যে লেন্সটা, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অভিলক্ষ্য লেন্স। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অভিলক্ষ্য। আচ্ছা, নেত্র মানে কি চোখ। তোমার চোখ কই দাও তুমি? তোমার চোখ দাও হচ্ছে এই জায়গায়, এই যে এই জায়গায় তুমি তোমার চোখটা দাও। তাহলে এই জায়গায় যে লেন্সটা থাকে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অভিলক্ষ্য লেন্স। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অভিনেত্র লেন্স, মানে নেত্র বা চোখের কাছে যেটা থাকে। তাহলে দুইটা লেন্স বুঝছো, অভিনেত্র, অভিলক্ষ্য। নেত্র মানে কি, নেত্র মানে আই, এটাকে ই দিয়ে লেখা হয়। লক্ষ্য মানে কি, অবজেক্ট, তাই না? লক্ষ্য মানে অবজেক্ট, যেটা আমরা এখানে থাকে, এটা হচ্ছে ও দিয়ে লেখা হয়। এবং এই জটিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিবর্ধন কেমন, প্রায় 2000 গুণ পর্যন্ত করা যায়। ওকে, 2000 গুণ পর্যন্ত করা যায়। খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা এখন পড়বো, শুনো। এই যে এবার আসো, কি বলছিলাম, ছোটদের সাথে ছোটদের বন্ধুত্ব, বড়দের সাথে বড়দের বন্ধুত্ব। আমাকে একটা কথা বলবা যে জটিল অনুবীক্ষণ যন্ত্রে, জটিল অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষের কাছে কে থাকে? অভিলক্ষের কাছে থাকে হচ্ছে পিঁপড়া, বা আমি একদম আর একটু ভালোবাসায় বললে ব্যাকটেরিয়া থাকে, তাই না? ব্যাকটেরিয়া থাকে। আর অভিনেত্র, অভিনেত্র কে থাকে? তোমার চোখ থাকে। আমাকে বলো, কে বড়, তোমার চোখ বড় নাকি ব্যাকটেরিয়া বড়? ব্যাকটেরিয়া বড় না, চোখ বড় আমার। আচ্ছা, তাহলে বড়দের সাথে বড়, চোখ হচ্ছে বড়, ব্যাকটেরিয়া হচ্ছে ছোট, ঠিক আছে? তাই অভিনেত্র যে লেন্সটা আছে তার ফোকাস দূরত্ব কি, বেশি হবে। অভিনেত্র যে লেন্সটা আছে তার উন্মেষ কি হবে, বেশি হবে। শেষ, সহজ না? আর অভিলক্ষ্য যেটা, অভিলক্ষে কে থাকে? ব্যাকটেরিয়া। লক্ষ্যে থাকে ব্যাকটেরিয়া। অনুবীক্ষণ যন্ত্রের লক্ষ্যে কে থাকে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হয় ছোট, যেহেতু ব্যাকটেরিয়াও ছোট, ফোকাস দূরত্বও ছোট, উন্মেষও ছোট। এই যে ফোকাস দূরত্ব কম, উন্মেষ হচ্ছে কম। আর অভিনেত্র মানে কি, আমার চোখ, আমার চোখ তো ব্যাকটেরিয়ার চেয়ে বড়ই হবে। আপেক্ষিক চিন্তা করবা, তাহলে কি হবে, আমার ফোকাস দূরত্ব বেশি, আমার যেই উন্মেষ সেটা হচ্ছে বেশি। তাহলে বুঝতে পারছো, এইভাবে হচ্ছে কিন্তু তোমার আমি প্যাচটা কাটাই দিলাম। ছোটদের সাথে ছোটদের বন্ধুত্ব, বড়দের সাথে বড়দের বন্ধুত্ব। এবার আমাকে একদম সহজ ভাষায় বলবা, জটিল অনুবীক্ষণ যন্ত্রের, শুধু আমি অভিলক্ষ্য অভিনেত্র কিচ্ছু করিনি, জটিল অনুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্ব কেমন হবে? কম হবে। কেন? কারণ অনুবীক্ষণ মানেই কি, ছোট, ছোট মানেই ছোট, ওইভাবে। আর যখন তুলনার মধ্যে আসে তখন তুমি আবার ওই ছোটদের সাথে ছোটদের বন্ধুত্ব, বড়দের সাথে বড়দের বন্ধুত্ব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা। এবার আসো বিবর্ধন। আচ্ছা দেখো, এখানে কি দুইটা লেন্সের জন্য বিবর্ধিত হবে না? মনে আছে আমরা যখন দুইটা লেন্স থেকে গুণ করতাম, দুইটা লেন্স থেকে গুণ করতাম না, M1 M2। এবার আসো সেটা। সো লেন্সের বিবর্ধন কি হবে, MO প্লাস হচ্ছে ME। ও মানে কি, অবজেক্ট, ই মানে কি, আই পিস। আচ্ছা, অবজেক্টের জন্য কি হবে, একদম সহজ, আমরা আগে যেটা শিখছি -V/U, এটা হচ্ছে আগে যেটা শিখছি। আর আই পিস, চোখের কাছের জন্য কি হবে, 1 + D/F, এটা শিখছিলাম আগে। তাহলে এটা হচ্ছে প্রথম বিবর্ধন। এটা কার জন্য, অবজেক্ট মানে এই যে অভিলক্ষ্য যেটা, তার জন্য যে বিবর্ধন সেটা। আর ME যেটা, এটা কার জন্য, এটা হচ্ছে দিকে ঠিকঠাক মতো লিখছি, হ্যাঁ, এটা হচ্ছে অভিনেত্রের জন্য, D/F। এখন প্রশ্ন আসে যে ভাই, এই আমরা তো কনফিউজড হয়ে যাবো, এই এফ কি FO নাকি এই FE? কনফিউশন ক্রিয়েট হবে না? আমি তোমাকে বলি, বইয়ে যত সকল ডি আছে সব জায়গায় FE আছে, ঠিক আছে? এইখানে দেখো, এখানে FE FO নিয়ে কাহিনী হয় নাই, কারণ এখানে একটা মাত্রই লেন্স ছিল, একটাই লেন্স ছিল, তাই এখানে আমাদের FO FE নিয়ে কাহিনী ছিল না। এখানে হচ্ছে ডাবল লেন্স আছে, তাই এখানে কি FE আছে। মাথায় রাখবা ডিফ, ডিফ, ঠিক আছে? DFE, যেটাই মাথায় রাখো। বইয়ে যেই জায়গায় আছে সব জায়গায় FE আছে, মানে ডি এর সাথে যখনই F আসবে এটা ই হবে, কনফার্ম। তাহলে বুঝতে পারছো, এটা MO, এটা হচ্ছে ME। শেষ, অনুজীক্ষণ যন্ত্রের আমাদের কাজ শেষ।
এবার আসা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। একটা যন্ত্রের দৈর্ঘ্য কত থেকে কতটুকু আমি তোমাকে একটু বুঝাই, সহজ সহজ। দেখো এইখান থেকে এতটুকু, এই লেন্স থেকে এই লেন্সের দূরত্ব, এটাই হচ্ছে আমার যন্ত্রের দূরত্ব। এখান থেকে এখানে এতটুকুই যন্ত্রের দৈর্ঘ্য। আমাকে একদম সহজ কথা বলবা তুমি, যন্ত্রের দৈর্ঘ্যটা কিভাবে বের করবো, বাংলা ভাষা শুনো। আমি ফার্স্টে পিঁপড়াটা এখানে রাখছি, মানে আমার অবজেক্ট সেটা এখানে রাখছি। পিঁপড়াটা এখানে রাখার পরে এই পিঁপড়াটার প্রতিবিম্ব এর মধ্য দিয়ে গিয়ে তৈরি হয়েছে এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটাকে আমার এই লেন্সটা বস্তু হিসেবে গ্রহণ করছে। যে তখন কি করছে, এই প্রতিবিম্বটাকে এই লেন্সটা বস্তু তৈরি করছে, মানে বস্তু হিসেবে বিবেচনা করে এইটার যে প্রতিবিম্ব এইটা আবার বানাইছে এই জায়গায়। এইটা আমি এখন বড় হিসেবে দেখছি, মানে ডাবল বিবর্ধন করছে। দেখছো, ফার্স্ট টাইম বিবর্ধন, ডাবল বিবর্ধন। তাহলে আমাকে একটা কথা বলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অভিলক্ষ্য, লক্ষ্যের দিকে আছে, পিঁপড়ার দিকে আছে। তাহলে অভিলক্ষ্য থেকে কিসের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। কেন, চিন্তা করো, অভিলক্ষ্যের বস্তু এটা, অভিলক্ষ্যের প্রতিবিম্ব এটা, তাহলে অভিলক্ষ্য থেকে প্রতিবিম্বের দূরত্ব এতটুকু। আচ্ছা, আর এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে এইটার বস্তু। তাহলে আমি কি বলতে পারি, আমার অভিনেত্রের বস্তুর দূরত্ব, এটা হচ্ছে অভিনেত্রের বস্তু, আর এটা হচ্ছে অভিনেত্রের প্রতিবিম্ব, ঠিক আছে? তাহলে কি বলতে পারি, অভিলক্ষ্য থেকে তার প্রতিবিম্বের দূরত্ব প্লাস অভিনেত্র থেকে ও, এই যে এটা কি, তার বস্তুর দূরত্ব, এটাই হচ্ছে কথা। দেখো, অভিলক্ষ্যে প্রতিবিম্বের দূরত্ব প্লাস অভিনেত্রের বস্তুর দূরত্ব, দুইটা যোগ করলে এখান থেকে এখানে কি হয়, আমার যেই যন্ত্র আছে সেই যন্ত্রের দৈর্ঘ্য হয়। আশা করি বুঝতে পারছো তোমরা, যে অভিনেত্রের জন্য বস্তু এটা, অভিলক্ষ্যের জন্য বস্তু এটা, অভিলক্ষ্যের জন্য প্রতিবিম্ব এটা, অভিনেত্রের জন্য বস্তু এটা, অভিনেত্রের জন্য প্রতিবিম্ব এটা। তাহলে আমি যখন হিসাব করবো এইখান থেকে এতটুকু, অভিলক্ষ্য থেকে প্রতিবিম্বের দূরত্ব প্লাস অভিনেত্র থেকে বস্তুর দূরত্ব, এই হচ্ছে কথা, ঠিক আছে? যন্ত্র দৈর্ঘ্য কি হবে, এল সমান সমান আমি বলি ভি। ভি হচ্ছে, দেখো ভি কার, এই যে অভিলক্ষে প্রতিবিম্বের দূরত্ব, এই যে এটা কি প্রতিবিম্বের দূরত্ব না, তাহলে ভি ওয়ান, এটা হচ্ছে ভি বসাইছি আমি, ঠিক আছে? ভি বসাইছি, প্লাস কি করতে হবে, প্লাস হচ্ছে এটা জাস্ট মুখস্থ করবা, ডি ইন্টু এফি প্লাস ডি প্লাস এফি। কি বলছিলাম, ডি এর সাথে যা আসবে এফি আসবে, ভি প্লাস ডি ইন্টু এফি, টি প্লাস এফি। এই হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। কার যন্ত্রের দৈর্ঘ্য, জটিল অনুবীক্ষণ যন্ত্রে। আরো কাহিনী আছে, কিন্তু কাহিনী আছে, পড়তে হবে না। বৈশিষ্ট্য কি, ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণের কাজে ইউজ করা হয়। অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ্য, অভিলক্ষ্যে লেন্সের কি হবে, অভিলক্ষ্যে কি বড়, আমরা বলি কি যে অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ্য, লক্ষ্যতে কি আছে, লক্ষ্যতে আছে হচ্ছে ব্যাকটেরিয়া, নেত্রে তোমার চোখ আছে, ব্যাকটেরিয়া ছোট, তাহলে অভিলক্ষ্য লেন্সের কি হবে, উন্মেষ ফোকাস দূরত্ব ছোট হবে। ওকে, অভিলক্ষ্য অভিনেত্র উভয় দ্বারা কি হয়, প্রতিবিম্ব কম বেশি বিবর্ধিত, এম ও এম ই এটা হয়। অভিলক্ষ্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তার ফোকাস দূরত্ব অপেক্ষা অধিক দূরত্বে গঠিত হয়। ডেফিনেটলি এটা তুমি দেখো, অভিলক্ষ্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তার ফোকাস দূরত্ব অপেক্ষা অধিক দূরত্বে গঠিত হয়, ঠিক আছে? মানে এই জায়গায় বিবর্ধিত যেহেতু হয়েছে, এই যে এটা যেহেতু বিবর্ধিত হয়েছে, তোমার মনে আছে যে যদি এমন হইতো যে যখন একটা বস্তু 2 নাম্বার পজিশনে যাইতো, মানে মনে করো 4 থেকে 2-এ যাইতো, তখনই বিবর্ধিত হইতো না? এই যে দেখো বিবর্ধিত হয়েছে, তাহলে কি 3 থেকে বাইরে গেলেই তো বিবর্ধিত হবে। তোমাদের একটু মনে করে দেখো যে অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য কয় নাম্বার পজিশনে থাকতো, 4 নাম্বার পজিশনে। মনে করে দেখো তো, এখানে যাও, আবার তুমি ইয়াতে যাও, 4 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশন বিবর্ধন করতো, মনে আছে অভিলক্ষ্য। আর অভিনেত্র কয় নাম্বার পজিশন ছিল, 6 নাম্বার পজিশন ছিল, মনে আছে? অবাস্তব, এই দেখো সোজা সোজা অবাস্তব, যা পড়াইছিলাম ওইখানে সেটাই। অভিনেত্র, নেত্র মানেই বলছিলাম কি, নেত্র 6 কোণা, 6 নাম্বার পজিশনে, 6 নাম্বার বলতে আরো বাইরে থাকবে, এই হচ্ছে মেইন কথা, বড় হবে, অবাস্তব হবে, এটা হচ্ছে মেইন কথা। সো চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে উল্টা হয়। এই যে লক্ষ্যবস্তুটা এমন ছিল, এখন কি দেখো সোজা হয়েছে, তাহলে কি লক্ষ্যবস্তুর সাপেক্ষে উল্টা হয়েছে, মানে কি সোজা হইলে তো আমি দেখবো, তাই না? তোমাকে তো উল্টাই করতে হবে, উল্টা মানে লক্ষ্যবস্তু উল্টা আছে, তোমাকে ফাইনাল বস্তুটা কি করতে হচ্ছে, উল্টা করতে হচ্ছে, যেন তুমি দেখতে পাও লক্ষ্যবস্তুর সাপেক্ষে উল্টা হচ্ছে, এই হচ্ছে কথা। হ্যাঁ, দূরবীক্ষণ যন্ত্র 2 প্রকার, বড় জিনিসকে দেখায়। আচ্ছা, যেহেতু বড়দের সাথে বড়রা, তাহলে দূরবীক্ষণ যন্ত্র বড় জিনিসকে দেখো, মহাকাশ গ্যালাক্সি বড় জিনিসকে দেখাচ্ছে, তাহলে মহাকাশ গ্যালাক্সি বড় জিনিসকে দেখাইলে এর ফোকাস দূরত্ব উন্মেষ কেমন হবে, বড় হবে। বড় জিনিসকে দেখায়, তার ফোকাস দূরত্ব উন্মেষ বড় হবে, শেষ। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, প্রতিফলক, আচ্ছা প্রতিফলন কে করে, লেন্স নাকি দর্পণ? দর্পণ। কি দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে? আমরা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে কোন দর্পণ ইউজ করি, অবতল দর্পণ, কারণ এটা বাস্তব তৈরি হয়, মনে আছে? অবতল দর্পণ। তাহলে কি কি, নিউটন, হার্সেল, গ্রেগরি। তুমি মাথায় রাখবা নিগ্রোরা হার্সে, নিউটন, গ্রেগরি, হার্সেল। আচ্ছা,
এবার আসে হচ্ছে প্রতিসারক, যেটা প্রতিসারক মানে কি লেন্স থাকবে, কি লেন্স। এখন আমাকে বলো দূরবীক্ষণ যন্ত্রে কি থাকবে, বড় উন্মেষ এবং বড় ফোকাস দূরত্বের লেন্স থাকবে। আচ্ছা উদাহরণ কি, ভূদূরবীক্ষণ, গ্যালিলিও, নোভো বা জ্যোতিষ অনুবীক্ষণ যন্ত্র। এটার নিমোনিক্স কি, যে স্যার গ্যালিলিও অনেক ভুয়া জ্যোতিষী ছিল, ভুয়া, ঠিক আছে, ভণ্ড জ্যোতিষী, না ভণ্ড জ্যোতিষী না, ভালোই আর কি, ভালোই আবিষ্কার করছে। তো স্যার গ্যালিলিও ভুয়া জ্যোতিষী। আমি স্যার কেন লাগাইছি বলতেছি। গ্যালিলিও হচ্ছে গ্যালিলিও দূরবীক্ষণ, ভুয়া হচ্ছে কি ভূ দূরবীক্ষণ, জ্যোতিষী হচ্ছে কিনা জ্যোতিষ বা নভ, কারণ আমরা কি জানি জ্যোতিষ্ক বলি যে জ্যোতিষ বলতে কি বোঝানো হয়, মহাকাশ রিলেটেড, নভ রিলেটেড। আচ্ছা স্যার দিয়ে কি লাগাইছি, প্রতিসারক। তাহলে তোমরা কি করবা জানো, নিগ্রোরে বানাই দিবা প্রতিসারক আর এই গ্যালিলিওরে বানাই দিবা প্রতিফলক। সেটা না বানানোর জন্য গ্যালিলিওকে সম্মান দিবা প্রথমে স্যার, এরপরে বলবা সে ভুয়া ভণ্ড। ওকে, তাহলে স্যার গ্যালিলিও ভুয়া জ্যোতিষী, প্রতিসারক প্রতিফলক, মানে আমরা বলি প্রতিসারক, তারপর গ্যালিলিও ভূদূরবীক্ষণ, আর হচ্ছে কোনটা, জ্যোতিষ। সেম এই জিনিসগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখছি, দেখছো কি কি আছে, অভিলক্ষ্য, অবতল দর্পণের তৈরি, বড় উন্মেষ, ফোকাস দূরত্ব, সবই আমরা এখানে দেখছি। তো এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, নবদূরবীক্ষণ যন্ত্র বা এটাকে কি হবে, প্রতিসারক, তাই না। কেপলার হচ্ছে এটা সর্বপ্রথম উদ্ভাবন করেন। নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বেশি, অথচ দৃষ্টিক্ষেত্র অল্প। আছে দেখো নবদূরবীক্ষণ যন্ত্র একটা জিনিস লাগানো হয়, আমি তোমাকে বলি, ধরো দূরবীক্ষণ যন্ত্রটাই যে এরকম, ঠিক আছে, এইটা দিয়ে কি হয়, এটা ভালো বিবর্ধন করতে পারে, মানে বেশ ভালো বড় করতে পারে, বাট এর দৃষ্টিক্ষেত্র কম, মনে করো 10 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে। তো আমি চাই সে আরো দূরে দেখুক, আমি চাই সে 100 কিলোমিটারে দেখুক। এই জন্য আমি একটা যন্ত্র লাগাই, সেই যন্ত্রের নাম হচ্ছে ভিউ ফাইন্ডার। কি বলা হয়, ভিউ ফাইন্ডার। ভিউ মানে কি, একটা ভিউ নেয়া, ভিউ খোঁজে, একটা ভালো ভিউ। তাহলে ওইটা করলে কি হয়, এটা করলে দেখা যায় আরো ডিস্টেন্স যায়। তো আমরা কি বলতে পারি যে ভিউ ফাইন্ডার নামে একটা যন্ত্র লাগানো থাকে যার বিবর্ধন কম, কিন্তু দৃষ্টিক্ষেত্র মানে কি অনেক ক্ষেত্র বাড়াইতে পারে, দৃষ্টিক্ষেত্র অপেক্ষাকৃত প্রশস্ত। ওকে, সেটা কার সাথে লাগানো হয়, নবদূরবীক্ষণ যন্ত্রের সাথে। হ্যাঁ, নবদূরবীক্ষণ যন্ত্র বা আমরা বলি হচ্ছে প্রতিসারক, যেটা সেই প্রতিসারকটা। ওকে, আমাদের ক্লাস মনে হচ্ছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে গেছে। সো দেখা যাক কি অবস্থা, তোমরা কারা কারা এখন পর্যন্ত ক্লাস করতেছো আমাকে জানাও। আমি এই ক্লাসটা শেষ করার পরে তোমাদের টেলিগ্রামে আস্ক করবো, 2টা পার্টে দিব নাকি একটা পার্টে দিব, দেখা যাক তোমরা এখন 2টা পার্টে দেখতেছো নাকি একটা পার্টে দেখতেছো। ওকে আচ্ছা, তো আমরা এখন কি দেখবো, আমরা এখন দেখবো হচ্ছে এই যে এইটার কিছু কথা। চলে আসো হচ্ছে কোনটা, চলে আসো হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্র বা হচ্ছে প্রতিসারক যেটা, সেটা। তো দেখো এখানে যে জিনিসটা, যে আমরা এইখানেও 2টা লেন্স পাই, ঠিক আছে। এটা হচ্ছে ধরো একটা দূরবীক্ষণ যন্ত্র, ঠিক আছে, দূরবীক্ষণ যন্ত্র চোখটা এখানে থাকে আর এই দিক থেকে মহাকাশের দিকে, চোখটা এখানে থাকে আর মহাকাশের দিকে থাকে এটা। ওকে, এটা কি থাকে, এটা থাকে হচ্ছে মহাকাশ। এইখানেও 2টা আমরা বলি লেন্স থাকে, একটা হচ্ছে কি অভিলক্ষ্য, লক্ষ্যের দিকে, অভিনেত্র, নেত্র বা চোখের দিকে, ঠিক আছে। আচ্ছা আমাকে বলো মহাকাশ বড় না তোমার চোখ বড়, মহাকাশ বড়। তাহলে মহাকাশের কাছে যে অভিলক্ষ্য আছে, এটা লক্ষ্যের ফোকাস দূরত্ব উন্মেষ বড়। তোমার চোখ যেহেতু এবার ছোট, অভিনেত্রের ফোকাস দূরত্ব বা হচ্ছে তোমার আমরা কি বলি যে উন্মেষ ছোট হবে, দ্যাটস ইট। এবার দেখো অভিলক্ষ্য, আচ্ছা আমাদের যেই কোনটা আছে আমাদের কাছে, এবার যেটা বলতেছি দূরবীক্ষণ, দূরবীক্ষণের অভিলক্ষ্যে কে থাকে, লক্ষ্যে থাকে হচ্ছে মহাকাশ। তাহলে মহাকাশ কি, মহাকাশ বড়, মহাকাশ বড় দেখে বড়রা বড়দের সাথে থাকবে, ফোকাস দূরত্ব বেশি, উন্মেষ বেশি। অভিনেত্রের চোখ, তোমার চোখ মহাকাশের তুলনায়, ব্ল্যাক হোলের তুলনায় ছোট, তাই না। আমি বলতে পারি অভিনেত্র এখানে কি হবে, সবকিছু কম আসবে, ফোকাস দূরত্বও কম, উন্মেষও কম। জাস্ট মাথায় রাখো এখানে কয়েকটা গঠন আছে। অভিলক্ষ্য কি কাচের তৈরি, ক্রাউন কাচের তৈরি। অভিনেত্র কি ফ্লিন্ট কাচের তৈরি, এগুলো কাচ, ঠিক আছে। অভিলক্ষ্য হচ্ছে কি, লক্ষ্য হচ্ছে আমরা বলি যে তোমার লক্ষ্য কি, রাজা বাদশাহ, ক্রাউন প্রিন্স হওয়া, সৌদির ক্রাউন প্রিন্স হওয়া, তাই না। তাহলে এই হচ্ছে তোমার লক্ষ্য আর কি, প্রিন্স হওয়া। তাহলে লক্ষ্য হচ্ছে কি ক্রাউন, আরেকটা নেত্র, নেত্র হচ্ছে কি ফ্লিন্ট, মাথায় একটা জাস্ট উল্টাটা। ওকে, ফ্লিন্ট। আচ্ছা এবার আসা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্র বা প্রতিসারক। আচ্ছা এই প্রতিসারকে আমরা 2 ধরনের ফোকাসিং দেখতে পাই, 2 ধরনের ইমেজিং টাইপ বলতে পারো, ফোকাসের কিছু কথাবার্তা। তোমার এখানে খুব বেশি ডিটেলস লাগবে না, সূত্র বলি, সূত্রগুলো হলো ফোকাসিং মানে হচ্ছে কি, ফোকাসিং মানে হচ্ছে যে ক্লিয়ারার আর কি। ফোকাস মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে। তুমি এখন ঘোলা দেখতেছো, ঠিক আছে, কেন, কারণ ফোকাস ঠিক নাই। এখন তুমি আবার ঠিক দেখতেছো কারণ ফোকাস ঠিক, এইগুলোকে ফোকাসিং বলা হয়, ঠিক আছে। আমি জাস্ট এখানে সবকিছু ঠিক আছে কিনা একবার দেখে তারপর দাঁড়াচ্ছি, আবার সমস্যা নেই। এই যে এখন দেখা, এখন আমার ফোকাস ঠিক আছে, এইগুলো হচ্ছে ফোকাসিং বলা হয়। তো ফোকাস এরকম কয়েক জায়গায় হইতে পারে, আমরা বলি অসীম দূরত্বে বা স্বাভাবিক দৃষ্টির ফোকাসিং, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে ফোকাসিং, 2টা প্যারা আছে, প্যারাটা বলি। অসীম মানে স্বাভাবিক, অসীম মানে স্বাভাবিক। তোমার স্বাভাবিক প্রবৃত্তি কি, যে অসীম অবাস্তব কল্পনা করা, তোমার স্বাভাবিক প্রবৃত্তি, ঠিক আছে। অসীম মানে কি, অসীম মানে স্বাভাবিক, অসীম মানে স্বাভাবিকের মাথায় রাখবা। আর অসীম মানে স্পষ্ট না, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। তুমি কোনো কিছু স্পষ্ট কখন দেখবা, যখন ন্যূনতম দূরত্বে থাকে। কাছাকাছি থাকলে স্পষ্ট দেখা যায়, অসীমে থাকলে
স্পষ্ট দেখি না, এটা মাথায় রাখো। অসীমে থাকলে স্পষ্ট না, অসীমে থাকলে কি অসীম কল্পনা আমার স্বাভাবিক প্রবৃত্তি। অসীম দূরত্বে কি স্বাভাবিক দৃষ্টির ফোকাসিং। আচ্ছা, তো অসীম দূরত্ব বা আমরা বলি স্বাভাবিক দৃষ্টির ফোকাসিং এ বিবর্ধনের সূত্র কি? এফ ও বাই এফ ই, ওই অবজেক্ট বাই আইপিস। উপরে হচ্ছে কোনটা? উপরে হচ্ছে আমার কাছে লক্ষ্য, আর নিচে হচ্ছে নেত্র। ঠিক আছে, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, স্পষ্ট ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন কি হবে? প্রথমটা থাকবে এফ ও বাই এফ ই 1 প্লাস এফ ই বাই ডি। তোমার মনে আছে একটা জায়গায় আমরা পড়ছিলাম 1 প্লাস ডি বাই এফ ই। এটা কোথায় কোথায়? এটা কিন্তু আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্র। এটা কিন্তু দূরবীক্ষণ, জাস্ট উল্টা হবে, এফ ই বাই ডি। জটিল মানে কি? উল্টা, 1 প্লাস এফ ই বাই ডি। আচ্ছা, যন্ত্রের দৈর্ঘ্য দেখো অসীম দূরত্বে না, অসীম দূরত্বে শুধু দুইটাই থাকবে আজীবন, এই এফ ও আর এফ ই। যন্ত্রের দৈর্ঘ্য কি? মানে আমরা বলি যে এফ ও প্লাস এফ ই, অর্থাৎ আমাদের কাছে যে অভিলক্ষ্য আছে তার ফোকাস দূরত্ব, অভিনেত্র আছে যে লেন্সে তার ফোকাস দূরত্ব, দুটো যোগফল হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। এটা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব যদি হয় তখন যন্ত্রের দৈর্ঘ্য কেমন হবে? যন্ত্রের দৈর্ঘ্য চেঞ্জ হয়, এফ ও প্লাস ডি ইন্টু এফ ই প্লাস ডি প্লাস এফ ই। ঠিক আছে, একটু আমরা রিকল দিব এই একটু পরেই, আগে ফার্স্ট একটা রিকল দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, এই হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যা যা আছে। যদি প্রতিফলক আছে, প্রতিফলকটা পড়ি তারপরে এখানে আসি। ঠিক আছে, প্রতিফলকটা এখানে পড়ি তারপরে আমরা আসবো, এটা টেনশন করো না। নবদূরবীক্ষণ যন্ত্রের সুবিধা হচ্ছে কি? 4টা সুবিধা পাওয়া যায়। কি কি? বিবর্ধন ভালো করে, দৃষ্টিক্ষেত্র ভালো আছে, প্রশস্তের প্রতিবিম্ব প্রায় ত্রুটি মুক্ত হয়, মানে প্রায় অ্যাকুরেট আমরা প্রতিবিম্ব পাই। প্রয়োজনে ক্রসওয়ার বা মাইক্রোমিটার স্ক্রু ব্যবহার করে কম বেশি করতে পারি, এই হচ্ছে কথা, রিডিং আর কি, আর কিছু না। অসুবিধা হচ্ছে কি? নলটা খুবই দীর্ঘ হওয়ায় যন্ত্রটা বেশ বড় হয়, বিশাল বড়, খুব প্যারা। নভ যেহেতু এই যন্ত্রটি বস্তুর উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করে এবং দেখা যায় কি ভূপৃষ্ঠের দূরের বস্তু পর্যবেক্ষণে ব্যবহারযোগ্য নয়, উল্টা দেখে, আমার তাই জন্য দেখতে অসুবিধা হয়। ঠিক আছে, এটা আগের ক্ষেত্রে তোমার জটিলের ক্ষেত্রে ইউজ করতো, বাট উল্টা। ওকে, আর হচ্ছে কি ব্যবহারযোগ্য করা যায় না কেন? বেশি দূরের জিনিস দেখা যায় না, নোভো দিয়ে পৃথিবীর অ্যারাউন্ডে কিছু জায়গা হচ্ছে দেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো এই কয়েকটা জিনিস একটু মুখস্থ করবা, ঠিক আছে, দেখবা আর কি, খুব বেশি বোঝার এখানে কিছু নাই। আচ্ছা, এবার আসো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র মানে কি ভাই? প্রতিফলক, ফলক মানে হচ্ছে এখানে আমরা একটা অবতল দর্পণ ইউজ করি। ঠিক আছে, এবং কে এটার যন্ত্র প্রথম উদ্ভাবন করেন? গ্রেগরি। আর নিউটন সর্বাপেক্ষা প্রচলিত প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র প্রথম নির্মাণ করেন। দেখো, প্রতিফলক প্রথম হচ্ছে গ্রেগরি, বাট সবচেয়ে বেশি পরিমাণে যেটা বাজারে ইউজ হয় সেই যন্ত্রটা কে আবিষ্কার করছে? নিউটন। ওকে, এখানে কি হবে? দূরবীক্ষণ যেহেতু মানে কি বড়, তাহলে বড় ফোকাস দূরত্ব উন্মেষের অবতল দর্পণ ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন এই যে আমাদের কাছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, এরও আবার দুইটা ফোকাসিং আছে, সেম অসীম বা স্বাভাবিক, আমরা বলি অসীম বা স্বাভাবিক দূরত্বে ফোকাসিং, বা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে। সেম ভাবে এখানে কি এফ নট বাই এফ ই, আর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কি? এফ নট 1 প্লাস ডি প্লাস 1 বাই এফ ই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, একটু দেখলেই হয়ে যাবে। একটা কথা জাস্ট পড়াইতে চাই, প্রতিসারকটা ভালো বেশি না প্রতিফলকটা ভালো বেশি? প্রতিফলকটা ভালো বেশি। কেন? প্রতিসারকে কি হয় জানো? অনেকগুলো আলো এসে, মানে প্রতিসারকে দেখবা কিছুক্ষণ পরে তোমার এখানে যে বর্ণা প্রেরণ হয়। বর্ণা প্রেরণ কি? প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে বর্ণ ত্রুটি এবং আকার বিকৃতি ঘটে, প্রপারলি আকার আসে না, সবুজ কালারে দেখায় নীল কালার, আকারের সমস্যা হয়, বর্ণের সমস্যা, এটাকে বলা হয় বর্ণা প্রেরণ প্রতিসারকে, যেগুলোর মধ্যে আলো পাস করে। কিন্তু প্রতিফলকে এটা হয় না, প্রতিফলকে এটা হয় না। ঠিক আছে, সাদা বর্ণের আলোর বিচ্যুতি হয় এখানে, মানে এখানে আলোর বিকৃতি কেন ঘটে? সাদা বর্ণের আলোর বিকৃতির জন্য। দেখবো আমরা যে একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে গেলে আলো বিভিন্ন রঙে ভাগ হয়ে যায়, রঙে ভাগ হলে প্রপার রং দেখা যায় না, এটা প্রতিফলকের সমস্যা, যে সাদা বর্ণের বিচ্যুতি হয়, তাই বিভিন্ন বর্ণের আমরা বলি বিকৃতি দেখা যায়। কিন্তু প্রতিফলকে এটা হয় না, এই জন্য বড় বড় মানমন্দিরে প্রতিফলকটা, অর্থাৎ বড় বড় যে পৃথিবীর যে টেলিস্কোপ গুলো আছে সেটা হচ্ছে কি প্রতিফলক। ওকে, এই হচ্ছে কোনটা ভালো বেশি? প্রতিফলকটা ভালো বেশি। চলে আসো, দূরবীক্ষণ যন্ত্রের প্রতিফলক হইলে অসীম দূরত্বে এফ নট বাই এফ ই, আর যদি হচ্ছে প্রতিসারক হয় তখন আমরা বলি অসীম দূরত্বে বিবর্ধন এফ নট বাই এফ ই, সেম একদম। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে প্রতিফলক হইলে এফ নট 1 প্লাস ডি 1 বাই এফ ই, দ্যাটস ইট। আর যদি হচ্ছে স্পষ্ট দৃষ্টি হয় তখন সেক্ষেত্রে আমরা কি বলি? এফ নট বাই এফ ই। ঠিক আছে, মনে হয় এইখানে আমাদের কাছে একটা জিনিস চেঞ্জ করতে হবে। তুমি এখানে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে কোনটা? এফ নট বাই এফ ই 1 প্লাস এফ ই বাই ডি। বুঝতে পারছো? এখানে কিন্তু জাস্ট কি আছে? একটা জাস্ট চেঞ্জ আছে এখানে, এফ নট বাই এফ ই 1 প্লাস এফ ই বাই ডি। আমি কি বলছিলাম? ডি এর সাথে অলওয়েজ হচ্ছে এফ ই আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে অসীম দূরত্বে যন্ত্রের দৈর্ঘ্য, ওই সেম এফ নট বাই, অসীমে অলওয়েজ এই দুইটা বাদে কেউ নাই, অবজেক্ট আর আই বাদে। এখানে কি হবে? এফ নট প্লাস ডি ইন্টু এফ ই ডি প্লাস এফ ই। ওকে, সো একটু কয়েকবার লিখলে হয়ে যাবে, লাগে না সব। তোমাকে আমি তো বলি এগুলা পড়ো, বুঝছো? এগুলা আসে বেশি, এগুলো আসে বেশি, আর বাকিগুলো কিছু আসে না, এইগুলাই মেইনলি আসে। ওকে,
F0/FE বা এই টাইপের যে প্রশ্ন আসে সেটা। সো এই হচ্ছে আমাদের কাছে কথা। এবার আমাকে বলো হচ্ছে অনুবীক্ষণের ক্ষেত্রে 1 + v/f d - a/f 1 + d/f সরলটার ক্ষেত্রে, আর জটিলের ক্ষেত্রে -v/u 1 + d/f। ওকে, এবং চিন্তা করো এইখানেও d/f, ঠিক আছে, এখানে d/f আর এখানে কি, এখানে দেখো f/d, ঠিক আছে, f/d উল্টাই গেছে কিন্তু। ওকে, এটা মাথায় রাখলে তোমার কাছে মোটামুটি হয়ে যাবে যে বিবর্ধনের কেসে যে সূত্রটা আসে, ঠিক আছে। আর জাস্ট এইগুলো একবার দেখবা, এইগুলো মেইনলি হচ্ছে আসে, বেশি আসে না, আমি বলতেছি এগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। প্রতিফলক দূরবীক্ষণের সুবিধা অসুবিধা। প্রতিফলকে কি কোনো বর্ণ ত্রুটি বা বর্ণাপেরণ থাকে না, গোলকীয় ত্রুটি থাকে না, ঠিক আছে, উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়া যায়, ভালো কথা। বড় উন্মেষের লেন্সের চেয়ে বড় উন্মেষের দর্পণ সহজ। দর্পণ আমরা বড় বড় বানাই, লেন্স কি অত বড় বড় দেখছো তুমি জীবনে? দাও নেই। বড় হচ্ছে আমাদের দর্পণ বানানো সহজ। একই আকৃতির প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের চেয়ে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র খরচ অনেক কম হয়। কেন? চিন্তা করো, লেন্স বানানো খরচ বেশি, বাট এই যে বাসায় যে আয়না দর্পণ ইউজ করা হয় কম খরচের। অসুবিধা হচ্ছে কি, দর্পণটি সহজে নড়ে যেতে পারে। সো দর্পণ চিন্তা করো বাসার মতো, বাসায় দর্পণটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, দর্পণটি যে নড়ে যেতে পারে, নলের সমাক্ষ লাভ করতে পারে, দরকার নেই, জাস্ট দেখবা সহজে নড়ে যেতে পারে। বিম্ব দেখার জন্য একটা গৌণ দর্পণ ইউজ করা হয়, এই দর্পণ এবং তার ধারক অপবর্তন ঘটাতে পারে। এইখানে আমাদের এই যে অপবর্তনে আমরা যখন এখানে ইউজ করতেছি কোনটা, অবতল দর্পণ, অবতল দর্পণ বাদে আমরা একটা এক্সট্রা দর্পণ ইউজ করতে পারি, সেই দর্পণটার থ্রুতে অপবর্তন হইতে পারে। জাস্ট মাথায় কিছু না, জাস্ট হচ্ছে একটু মনে রাখবার কিছু না, যে এখানে অবতল দর্পণ বাদে আরেকটা দর্পণ আছে, সেই দর্পণ থেকে অপবর্তন হইতে পারে, দর্পণ থেকে অপবর্তন হইতে পারে, দর্পণ থেকে অপবর্তন হইতে পারে, দর্পণ বর্তন, ঠিক আছে। প্রতিফলক দূরবীক্ষণ নলের বাইরের মুখ খোলা থাকায় দর্পণ প্রায়শই পরিবর্তনের প্রয়োজন হয়। প্রতিফলকে যে এরকম থাকে, বুঝছো, তাহলে কি বাইরের মুখটা খোলা থাকে, খোলা থাকলে ডাস্ট পড়বে, ময়লা পড়বে, তাহলে কি হবে, বাইরের মুখটা খোলা থাকে, পরিবর্তনের প্রয়োজন, এই যে এরকম আছে, খোঁজ হয়ে আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে এখানে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা অসুবিধার কথা। দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য কোনটা? দূরের বস্তুর কাছে ইউজ করা হয়। অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ্য। আচ্ছা, অভিলক্ষ্য মানে কি? মহাকাশ, মহাকাশ মানে বড়, তাহলে অভিলক্ষ্য লেন্সের ফোকাস দূরত্ব উন্মেষ বড় হবে। অভিলক্ষে লক্ষ্যবস্তু আকারের চেয়ে ছোট আকারের প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে, এবং ওই প্রতিবিম্ব অভিনেত্র দ্বারা গঠিত হয়। কি বলছে? অভিলক্ষে লক্ষ্যবস্তুর আকারের, এটা একটু ভালো বুঝো একটু। লক্ষ্যবস্তুটাকে, তোমার লক্ষ্যবস্তু হচ্ছে মহাকাশ, লক্ষ্যবস্তুকে মহাকাশ। এখন মহাকাশের যা সাইজ, ওইটা যদি তোমার হয় তুমি দেখতে পারবা, তাহলে ওই সাইজটাকে ছোট করতে হয়, ছোট করে তোমাকে আনতে হয়, ছোট আকারের প্রতিবিম্ব তৈরি করা হয়। ওকে, এবং মনে আছে দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষে কোনটা ইউজ করা হয়তো? 1 নাম্বার পজিশন, অসীম থেকে, তাই না? 1 নাম্বার পজিশনে কি হতো? ছোট আকারের প্রতিবিম্ব, এবং এই প্রতিবিম্ব অভিনেত্র দ্বারা গঠিত হয়। আচ্ছা, এবার বলা হচ্ছে অভিলক্ষে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তার ফোকাস তলে গঠিত হয়। অভিলক্ষে বলছি, কি কেন হইতেছে বুঝছো? অভিলক্ষ্য মানে তোমার মনে পড়ে কিনা, দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য 1 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশনে থাকলে 1 + 5 = 6, 5 মানে কি? 5 মানে ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস তলে গঠিত হয়। শেষ। চূড়ান্ত প্রতিবিম্ব কোনো কোনো দূরবীক্ষণ যন্ত্রের লক্ষ্যবস্তুর সাপেক্ষে সিধা ও কোনো কোনো দূরবীক্ষণ যন্ত্রের উল্টা। মানে এই চূড়ান্ত প্রতিবিম্ব যেটা সিধাও হইতে পারে, উল্টাও হইতে পারে, সো এটা নিয়ে আবার টেনশন নাই, কোনো সিধা বা উল্টা একটা হইলেই হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাছে দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য। আই হোপ তোমরা এতটুকু। বিশ্লেষণী সীমা মানে হচ্ছে কোনটা, আমি তোমাকে একটু বুঝাই। দেখো, বিশ্লেষণী সীমা হচ্ছে যতটুকু ডিস্টেন্স পর্যন্ত আমরা দুইটা বস্তুকে আলাদা দেখতে পাই। দেখো, এই দুইটা বস্তুকে কি এখন তুমি এক দেখতেছো না? তোমার চোখ এক দেখতেছে, বাট বিশ্বাস করো দুইটা আলাদা আছে। এই যে এখন আলাদা না, আলাদা আলাদা আলাদা, এখন তোমার কাছে হয়তো মনে হওয়া শুরু হবে এই দেখো আলাদা না, এটা কিন্তু আলাদা এখনো। বাট যদি আমি নেই, তোমার চোখের বিশ্লেষণী সীমা মনে করবে এটা একসাথে আছে, মানে একটা ন্যূনতম ডিস্টেন্স পর্যন্ত তুমি দুইটা বস্তুকে আলাদা দেখবা, ঠিক আছে, নাইলে তোমার দুইটা বস্তুকে এক মনে হবে। এটাই বলা হয়েছে যে কাছাকাছি অবস্থানে অবস্থিত বস্তুকে যে ন্যূনতম দূরত্বের ব্যবধানে পৃথকভাবে দুটি স্পষ্ট প্রতিবিম্ব গঠন করা যায় তাকে বিশ্লেষণী সীমা বলা হয়। মনে করো এই দুইটা বস্তু আছে এতটুকু ডিস্টেন্স, মনে করো 0.2 মিটার, অনেক বড় আমি জানি, বাট এতটুকু ডিস্টেন্সের মধ্যে থাকলে তুমি দুইটাকে আলাদা দেখতে পাও। যদি 0.2 এর কম আসে তোমার কাছে মনে হবে এটা একটা বস্তু। সো এই যে দূরত্বটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় যে বিশ্লেষণী সীমা। এবং মানুষের বিশ্লেষণী সীমা আসলে কত? চোখের সৃষ্টকোণ যদি 1 মিনিটের বা হচ্ছে আমরা বলি 1/60 ডিগ্রির কম হয়, 1 মিনিটের কম বা হচ্ছে 1/60 ডিগ্রির কম হয়, তবে চোখ বস্তু দুটিকে দেখতে পায় না। চিন্তা করো, এটাকে কোণ তৈরি করতেছে না তোমার চোখে? এই যে এরকম ভাবে একটা কোণ তৈরি করতেছে, যে এরকম একটা কোণ। সো এই যে কোণটা, এই কোণটা যদি 1 মিনিট বা 1/60 কম হয় তুমি দেখবা না। ওকে, বিশ্লেষণী ক্ষমতা কি? দুটি বস্তুর পৃথক প্রতিবিম্ব গঠনের সামর্থ্যকে বিশ্লেষণী ক্ষমতা বলা হয়। এটাই ক্ষমতা না তোমার, যে দুইটা বস্তুকে পৃথক দেখতেছো, এটাই তোমার ক্ষমতা। পৃথক না দেখে এটা দেখতেছো, তাহলে এটা তোমার বিশ্লেষণী ক্ষমতা নাই এখানে। ওকে, ক্ষমতা হচ্ছে কি? যে গঠন করার সামর্থ্য, আমরা তো সবসময় জানি সামর্থ্য, কাজ করার সামর্থ্য, ওরকম টাইপের। সো প্রতিবিম্ব গঠনের সামর্থ্যকে ক্ষমতা বলা হচ্ছে। আর যে ডিস্টেন্সটা যদি তোমাকে কখনো বলে যে ন্যূনতম দূরত্ব, দূরত্ব বললেই বুঝবা কি? সীমা। দূরত্ব মানেই কি? সীমা। সামর্থ্য মানেই কি? ক্ষমতা। শেষ।
এবার আসা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কি হবে, দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার সূত্র কি। অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার সূত্র 1/del d। del d হচ্ছে কি, আমি তোমাকে বলি, del d হচ্ছে ন্যূনতম দূরত্ব, দুইটা বস্তুর মাঝখানে ন্যূনতম দূরত্ব del d, ঠিক আছে, এটা আমরা পড়াইলাম এইমাত্র। আর দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে দেখো, দূরবীক্ষণ যন্ত্রে দূরত্ব মাপা যায় না। অনুবীক্ষণ যন্ত্রে দুইটা বস্তু কাছাকাছি থাকে, পাশাপাশি দুইটা বস্তু দূরত্ব মাপা যায়। কিন্তু দূরবীক্ষণ যন্ত্র চিন্তা করো মহাকাশ থেকে আসতেছে, সেখানে দূরত্ব আলোক বর্ষ দূরে, তাহলে সেইখানে কিন্তু বোঝা যাবে না। এই জন্য আমরা তো ওইখানে কি করি, ওইখানে কোণ ইউজ করি, অর্থাৎ দুইটা বস্তু জায়গা আছে, সেই দুইটা জায়গার মধ্যে কোণ ইউজ করি, এই যে কোণ ইউজ করি। ওকে, সো দূরবীক্ষণে কোণ ইউজ করি, অনুবীক্ষণে দূরত্ব ইউজ করি, ঠিক আছে। তাহলে 1/del d, দূরবীক্ষণ যন্ত্রে 1/del থিটা। আচ্ছা, আরেকটু কথা এখানে আছে, অনুবীক্ষণ যন্ত্রের আরেকটি সূত্র আছে বিশ্লেষণী, এটা কি বিশ্লেষণী সীমা আমরা বলি, বিশ্লেষণী ক্ষমতা, ঠিক আছে। এটা হচ্ছে কোনটা, এই দেখো তুমি এখানে যে আমাদের কাছে বিশ্লেষণী ক্ষমতা, এটা হচ্ছে ক্ষমতা, কিন্তু এই যে ক্ষমতা হচ্ছে 1/del t, মানে বিশ্লেষণ 1 বাই বিশ্লেষণী সীমা। এখন 2 মিউ সাইন থিটা বাই হচ্ছে ডেল্টা। মিউ হচ্ছে কি মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেই মাধ্যমে তুমি দেখতেছো সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক, বাতাস মাধ্যম। ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে যে আলোটা বের হইতেছে সেই ল্যামডা। আর থিটা হচ্ছে কি অভিলক্ষের ব্যাসার্ধ কর্তৃক কোণ, অর্থাৎ তুমি যে অনুবীক্ষণ যন্ত্রটা দেখতেছো তার একটা অভিলক্ষ আছে না, ওই লক্ষ্য ব্যাসার্ধ বরাবর যে কোণটা তৈরি করে, ঠিক আছে, এই বরাবর গেলে একটা কোণ তৈরি করে, আর কিছু লাগবে না, তুমি জাস্ট মাথায় রাখো অভিলক্ষ কর্তৃক কোণ, অভিলক্ষ কর্তৃক কোণ, এতটুকু মাথায় রাখো, ঠিক আছে। এইটা দেখার জন্য ধরো এটা তোমার লেন্স, এই যে আমার হাতটা লেন্স, এইখান থেকে যে কোণটা তৈরি হয়েছে তুমি হয়তো দেখতেছো না, এই যে এরকম, এইখান থেকে যে কোণটা, এটা আমার লেন্স, এই যে এটা লেন্স, এটা লেন্স মনে করো, আচ্ছা কোন দিক দেখাবো, এদিক দেখা, ঠিক আছে। এই লেন্স, এই লেন্সের থেকে যেই কোণটা উৎপন্ন করে ব্যাসার্ধ বরাবর। আচ্ছা, দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বলা হচ্ছে a/1.22 ল্যামডা, ল্যামডা হচ্ছে কি আলোকের তরঙ্গ দৈর্ঘ্য, আর এ হচ্ছে কি অভিলক্ষের ব্যাস। এখানে আমরা যেটা বলছিলাম যে থিটা হচ্ছে কি অভিলক্ষের ব্যাসার্ধ কর্তৃক কোণ, এখানে একটা থিটা ইউজ করা হয়েছে এটা। আর এখানেও কি আছে, এ হচ্ছে অভিলক্ষই আছে, অভিলক্ষের ব্যাস, অর্থাৎ অভিলক্ষ যে যাচ্ছে ওই অভিলক্ষের ব্যাসটা কি হবে, ঠিক আছে, অভিলক্ষের যে ব্যাসটা। আশা করি বুঝতে পারছো। একটা প্রশ্ন আসে যে অভিলক্ষের ব্যাস বাড়লে দূরবীক্ষণ যন্ত্রের কি হয়, বিশ্লেষণী ক্ষমতাও বেড়ে যায়। ওকে, অভিলক্ষের ব্যাস a/1.22 ডেল্টা, 2 মিউ সাইন থিটা বাই ডেল্টা। এটা সূত্রগুলো লেখো, বুঝছো, এটা আমি ক্লাসে তোমার যতবারই পড়াই মনে থাকবে না, বাট সূত্র লিখতে হবে, ঠিক আছে। অনুবীক্ষণ যন্ত্র বলা হচ্ছে দুটি বস্তুকে অনুবীক্ষণ যন্ত্র যদি আলাদাভাবে দেখতে সক্ষম হয় তখন বলা হচ্ছে কি মধ্যবর্তী যে দূরত্বের বিপরীত রাশি আলাদাভাবে দেখতে সক্ষম যে অবস্থায়, সেক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব মানে কি del d এর বিপরীত রাশিকে কি বলা হচ্ছে, অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। আচ্ছা, পরস্পর কাছাকাছি অবস্থায় দুটি বস্তুকে যখন নববীক্ষণ বা দূরবীক্ষণ আলাদাভাবে বিশ্লেষণ করতে পারে তখন যন্ত্রের অভিলক্ষকে যে কোণ উৎপন্ন হয়, মানে কি এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে অভিলক্ষে, তাই না, অভিলক্ষে যে কোণ উৎপন্ন হয়েছে তার বিপরীত রাশিকে, যে তার বিপরীত রাশিকে কি বলা হয়, দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। দেখছো সূত্র পারলেই পারতেছো তুমি সবকিছু। এবার আসো হচ্ছে আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে আসছি, এর মাঝখানে হচ্ছে আমাদের কি, আমাদের প্রিজমটা চলে আসছে, ঠিক আছে। প্রিজমটা মোটামুটি পড়লে আমাদের কাছে এখানে কনসেপ্ট শেষ। আমরা প্রিজমটা দেখি। তাহলে দেখো আমাদের কাছে হচ্ছে একটা আলো যাচ্ছে, এটা একটা প্রিজম, ঠিক আছে, সাদা আলো যাচ্ছে, যাওয়ার পরে সেটা দেখো এদিকে যাওয়ার কথা ছিল, বাট এদিকে গিয়ে সে বাঁকায় গেছে, বাঁকায় গিয়ে বিভিন্ন রঙে বিভক্ত হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কাছে কি, এটি হচ্ছে আমাদের কাছে প্রিজম। সাদা আলো গেল, বাঁকায় গেল, বাঁকায় গিয়ে সে বিভিন্ন রঙে হচ্ছে বের হয়ে আসছে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কাছে প্রিজম। এখন প্রিজম কি কি করে, বিচ্ছুরণ, বিচ্যুতি, অনেক কিছু হচ্ছে আমরা এখন একসাথে দেখে ফেলবো। তো চলে আসো যে জায়গাটায় আমাদের কাছে যে প্রিজম, যেটা প্রিজম আসলে অনেকগুলো মানে সংজ্ঞা আছে, তোমরা বুঝতে খুব মানে কষ্ট হয় তোমাদের। আমি জাস্ট তোমাদের একটা চিত্র দিয়ে বোঝাই দিচ্ছি। দেখো এটা এমন একটা চিত্র যার 3টা সাইডে 3টা ত্রিভুজ আছে, অর্থাৎ যে এরকম, ঠিক আছে, ঘর যেরকম বানায় না, এই যে এরকম, এইদিকে হচ্ছে 3টা তল আছে, ঠিক আছে, এই যে এইটা একটা, এইটা একটা, আর পেছনে একটা, উপরে একটা, নিচে একটা বেস, ঠিক আছে, পাশাপাশি 3টা, এই যে এইটা, এইটা আর সামনে, এই যে দেখো এইটা, এইটা, ওইটা, এই যে এমনে, আর সামনে একটা, পরে একটা, নিচে একটা ঢাকনা জাস্ট, ঠিক আছে, এই যে এরকম দিছি আমরা, এই যে এরকম হয়েছে, ঠিক আছে, এরকম হয়েছে, আমার হাতের উপর একটা ঢাকনা, নিচে একটা ঢাকনা, এই হচ্ছে এটা একটা প্রিজম। প্রিজমে আমাদের কাছে বলা হয় পরস্পর ছেদি সমতল 3টা। দেখো এই একটা সমতল, এই যে এই একটা, আর আমার এই যে হাতের নিচে যেটা, এটা চিন্তা করো, এই যে তাহলে এই একটা সমতল, এই যে এইটা একটা সমতল, এই ডান হাত, এই বাম হাত, এটা একটা সমতল, আর এই যে কলমটা, এটা একটা সমতল। একটা, দুইটা, তিনটা, তিনটা পরস্পর ছেদ করতেছে, এই যে এই জায়গায় ছেদ করতেছে, এই জায়গায় ছেদ করতেছে, এই জায়গায় ছেদ করতেছে, পরস্পর ছেদি সমতল, ঠিক আছে। এই হচ্ছে কথা। আমার বাসায় এরকম টাইপের কিছু নাই, থাকলে দেখাতে পারতাম। সো এইটা হেলানো সমতল দুইটা, চিন্তা করো এটা কিন্তু হেলানো না, দেখো এই যে এইটা আর এইটাই, দেখো মাথার এইটাই কিন্তু হেলানো, নিচেরটা কি আছে, নিচে তো সমান্তরালই আছে,
হেলানো সমতল কয়টা? এই একটা আর এই একটা। হেলানো সমতল দুইটা। পরস্পর ছেদি সমতল কয়টা? একটা, দুইটা, এই যে এই হাত দুইটা, নিচে একটা, তিনটা, এই তিনটা। ঠিক আছে? আচ্ছা, বলা হচ্ছে আয়তাকার তল। দেখো এই তলগুলো কিরকম? আয়তাকার না? এই যে এইটা আয়তাকার, এটা একটা আয়তাকার তল, এটা একটা আয়তাকার তল, ওই যে পেছনের দিকে একটা গেছে ওইটা একটা আয়তাকার তল। ঠিক আছে? আয়তাকার তলও তিনটা, পরস্পর ছেদি যদি সমতল। এই যে এটা আয়তাকার, চিন্তা করো এটা আয়তাকার, নিচেরটা ওকে আয়তাকার গেছে। ত্রিভুজাকার তল, দেখো উপরের ঢাকনা দুইটাই হচ্ছে ত্রিভুজাকার, এটা একটা ত্রিভুজাকার তল আর এই নিচের একটা ত্রিভুজাকার তল। মনে আছে বলছিলাম যে এইটা আয়তাকার, এই আমার ডান হাতটাও আয়তাকার, নিচেরটাও এই কলমটাও আয়তাকার। ঠিক আছে? এই যে ঢাকনাটা কি হয় বলো আমাকে? ত্রিভুজাকার না? এই যে ঢাকনাটা কি? ত্রিভুজাকার। তাহলে দুইটা হচ্ছে কি? দুইটা হচ্ছে ত্রিভুজাকার তল। মোট তল কয়টা? 5টা। ওই তিনটা আয়তাকার তল, তিনটা, আর উপরের এই দুইটা নিয়ে 5টা তল। এটাকে আমরা বলি প্রিজম। একটা প্রিজম এই টাইপের হয়। আরেকটা টাইপের প্রিজম আছে, দেখাই তোমাদের। এই টাইপের একটা প্রিজম আছে, বুঝছো? বক্সের মতো, জাস্ট এই যে এরকম আর কি, এরকম ভাবে আছে, মাথা উপরে নিচে আছে, সামনে আছে, পেছনে আছে, বুঝছো? এই যে উপরে আছে, নিচে আছে। এই দুইটা সাইড কি? এই দুইটা সাইড হচ্ছে এই যেরকম, এই তলটা আর এই তলটা কি পাশাপাশি, আর এই তলটা আর পেছনের তলটা সমান্তরাল আছে। সো এইটা আমাদের বোঝায় 6টা তল। একটা, এই দেখো, একটা, দুইটা, ঠিক আছে, সামনের একটা, তিনটা, পেছনের একটা, 4টা, এই 5টা আর এই 6টা তল আছে। 2 জোড়া বা 4টা বিপরীত তল সমান্তরাল। কোনটা কোনটা সমান্তরাল? এইটা আর নিচেরটা। এই সামনেরটা আর পেছনেরটা এই দুটাও সমান্তরাল, 4টা সমান্তরাল। কোনটা সমান্তরাল না বা হেলানো? এই যে এই দুই সাইডেরটা, দেখো এই সাইড দুটো, এই যে এইটা আর এইটা, এটা হচ্ছে কি? হেলানো। এক জোড়া বা হচ্ছে দুইটা বিপরীত তল হচ্ছে কি? দুইটা বিপরীত তল হচ্ছে হেলানো বা আনত। এই হচ্ছে আরেকটা প্রিজমের সংজ্ঞা। এবার চলে আসে প্রতিসরণ তল। আমরা বলি হচ্ছে যে আলো প্রবেশ করে এবং বের হয়ে যায়। ধরো এটা একটা প্রিজম, আলো একটা তলে প্রবেশ করলো, বের হয়ে গেল, তাহলে এই তলটাকে আমরা বলি প্রতিসরণ তল, মানে প্রতিসরণ করে। কারণ এটা তো একটা, এটা কি থাকে? এটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, তাই না? আচ্ছা, শীর্ষ হচ্ছে কোনটা? প্রতিসরণ তলদ্বয় যে রেখায় ছেদ করে। আচ্ছা, প্রতিসরণ তল মনে করো এটা আর এটা, সো এটা একটা রেখায় ছেদ করছে, এই যে এটা, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলছি শীর্ষ। বা মনে করো এইটা আর এইটা, এটাকে আমরা বলছি শীর্ষ। এইটা আর এইটা ছেদ করছে, এটাকে শীর্ষ বলি। বাট ইউজুয়ালি মাথায় রাখবা, মাথার দিকেটাই শীর্ষ বলবো আমরা, শেষ। এই হচ্ছে কথা, ঠিক আছে? প্রতিসরণ তলের মধ্যবর্তী কোণ, আমরা এখানে বলছি যে প্রিজম কোণ বা প্রতিসরণ কোণ কাকে বলা হয়? প্রতিসরণ তলের মধ্যবর্তী কোণ। ওকে, সো এই যে একটা তল, এই একটা তল, ঠিক আছে, প্রতিসরণ তল, এদের মধ্যবর্তী যে কোণ, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় প্রিজম কোণ বা প্রতিসরণ কোণ। ওকে, এটাও একটা প্রিজম কোণ বা প্রতিসরণ কোণ হইতে পারে, এটাও হইতে পারে, বাট আমাদের বোঝার সুবিধার্থে আমরা মাথারটা ধরবো। শীর্ষে আছে এই দুইটা তলের মাঝখানে কোণ, শীর্ষ কোণ, ঠিক আছে, এই দুটোকে বলা হয় প্রিজম কোণ বা প্রতিসরণ কোণ। আচ্ছা, প্রতিসরণ কোণ যদি 10 ডিগ্রি বা প্রতিসরণ কোণ যদি 10 ডিগ্রির বেশি না হয় তো সরু প্রিজম বলা হয়। চিন্তা করো এই এরকম হবে, 10 ডিগ্রির কমে একদম সরু হবে না, চিকন একটা প্রিজম হবে বা সরু প্রিজম হবে, ঠিক আছে? ভূমি কি বলছে? প্রিজম কোণের বিপরীত তল। আমি কি বলছিলাম? প্রিজম কোণ এইটা, তাহলে বিপরীতে আসো, এই জিনিসটা হচ্ছে কি? এটাই হচ্ছে কি? ভূমি না? এটা তো ভূমি। আচ্ছা, প্রিজমের ছেদ প্রতিসরণ তলের সাথে লম্ব ছেদে হওয়া সমতল, এটা একটু দেখাই। ধরো আমি এইটাকে এমনি কাট করছি, এটা মনে করো কি জানো, আগারগাঁওয়ের কেক বা হচ্ছে পুডিং, তাহলে এটাকে কাট করলে কি একটা তল পাবো না? সেটাকে বলা হয় প্রিজমের ছেদ। যেমন দেখো এই যে এইটা ছিল, এটাকে কাট করছি, কাট করার পরে এই যে ত্রিভুজটা না, এটাই হচ্ছে কি? এটা হচ্ছে আমার প্রিজমের ছেদ। এটাকে নিয়ে আসলে দেখতে এরকম লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রিজমের একটা ছেদ। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে প্রিজমের ছেদ গেল। এবার আসো পূর্ণ প্রতিফলক প্রিজম। পূর্ণ প্রতিফলক প্রিজমকে আমরা দেখছি প্রিজমে আলো ঢুকাইলে সেটা প্রতিসরণ হয়ে যায়। আচ্ছা, কিছু কিছু প্রিজম আছে যেগুলোর মাঝখানে কি হয়, আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আলো দিলে, দেখো আলো দিলে সেটা প্রতিসরণ হয় না, মানে কি হওয়ার কথা ছিল? বের হয়ে যাওয়ার কথা ছিল, বাট সেটা প্রতিসরণ না হয়ে এর ভেতরেই প্রতিফলিত হয়। আলো গেল, প্রতিফলিত হয়েছে, এটাকে বলা হয় পূর্ণ প্রতিফলক প্রিজম। কি ধরনের প্রিজমে দেখা যায়? সমদ্বিবাহু সমকোণী প্রিজম। অর্থাৎ দেখো সমদ্বিবাহু, এটা সমকোণী 90 ডিগ্রি। সমদ্বিবাহুকে এই দুইটা সেম বাহু, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে কি দেখা যায়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায়, তাই এটাকে পূর্ণ প্রতিফলক প্রিজম বলে। ব্যবহার হচ্ছে কোনটা? অবশীর্ষকে সমশীর্ষ। দেখো উল্টা যেটা আছে এটাকে সোজা করা যায়, সমশীর্ষ, উল্টাকে সোজা, তাহলে অবশীর্ষকে সমশীর্ষ করা যায়, তাই অপর নাম হচ্ছে কোনটা? সমশীর্ষকারী, সমান শীর্ষকারী। সমান শীর্ষ না, সেম সেম আকারের, বাট উল্টাকে সোজা করছে। এই হচ্ছে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজম, এটাকে সমশীর্ষকারী প্রিজমও বলা হয়। সমদ্বি হচ্ছে প্রিজম টেলিস্কোপ, বা এটাকে প্রিজম পেরিস্কোপও বলা হয়, ঠিক আছে? এটাকে প্রিজম টেলিস্কোপ বা কি বলা হয়, বা হচ্ছে এটাকে প্রিজম পেরিস্কোপও বলা হয়। বইয়ে দেয়া আছে। এখন এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে সমদ্বিবাহু সমকোণী প্রিজম নেওয়া হয়। এখানে জাস্ট একটা নিছিলাম আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। তো আমি কি করছি? আমি দুইটা প্রিজম নিছি, এইখানে একটা আর এইখানে একটা। সো এই দুইটা নিয়ে আমি কি করছি? আমি হচ্ছে একটা পেরিস্কোপ বানাইছি। পেরিস্কোপ মানে কি? তুমি চোখ দিবা এইখানে, বাট তুমি দেখবা বস্তু উপরের জিনিস। তো এইখান থেকে যে সাবমেরিনে দেখা হয়, ঠিক আছে?
সো আমি বলি কি সমদ্বিবাহু সমকোণী দুইটা প্রিজম নেওয়া হয়, পূর্ণ অভ্যন্তরীণই দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, ভিতরে গিয়ে প্রতিফলন হয়। আচ্ছা, এবং এটা হচ্ছে কি ব্যবহার হচ্ছে কি সাধারণ পেরিস্কোপ এর তুলনায় উজ্জ্বল প্রতিবিম্ব, লাইক এইটা যদি ইউজ করি প্রতিবিম্বটা আরো ক্লিয়ার হবে, সাবমেরিন বা অন্যান্য জায়গায় এই পেরিস্কোপ বা টেলিস্কোপ আমরা ইউজ করি। ওকে, তাহলে প্রিজম টেলিস্কোপ বা পেরিস্কোপের কাজ শেষ। এবার আসা হচ্ছে প্রিজমে আলোর বিচ্যুতি। দেখো সাদা আলোটা গেছিল তাই না, গিয়ে কি হয়ে গেছে, আলোটা এদিকে যাওয়ার কথা বাট বাঁকায় গেছে, এটাকে বলা হয় আলোর বিচ্যুতি। আলো হচ্ছে তার সঠিক লাইনে নাই, বিচ্যুত হয়ে গেছে, ভালো জায়গা থেকে ফিরে গেছে। তো আমরা একটু বলি যে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে হচ্ছে আলো এই জায়গায় যাওয়ার কথা, ঠিক আছে, আলো হচ্ছে কি করার কথা, এই জায়গায় যাওয়ার কথা। সো এই জায়গায় গিয়ে তার হচ্ছে এই দিকে যাওয়ার কথা, বাট কি হয়েছে, আলো ফার্স্টে গেল, এরপরে সে হচ্ছে কি একটা সমান্তরাল জায়গা দিয়ে গেল, বা সে মানে আমরা কি বলি যে এখানে হচ্ছে তার প্রতিসরণ হয়েছে, প্রতিসরণ হওয়ার পর আবার যখন সে বের হবে তখন সে একটা কোণে বের হয়ে গেল। ওকে, আবার একটা কোণে বের হয়ে গেল। তাহলে বিচ্যুতিটা আমরা কিভাবে মাপি তোমাদের একটু এটা দেখাই দিই। আমরা যে কাজটা করি এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার কাছে এই যে ফার্স্ট দেখো তুমি এখানে একটা লাইন লেখা আছে, দেখো আপতিত রশ্মিকে সামনে প্রতিসরিত রশ্মিকে পেছনে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি সাদাটা। তাহলে আমি কি করলাম, আমার এই সাদা রশ্মিটাকে সামনের দিকে টানছি, আর এইটা কি সব প্রতিসরণ হয়ে এটা কি প্রতিসরিত না, আমরা কি জানি প্রতিসরিত মানে প্রতিসরণ মানে হওয়ার পরে যেটা, তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, এটা এটা কি, এটা প্রতিসরিত রশ্মি। আমি জাস্ট তোমাদের একটু লিখে দিই এখানে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিসরিত, এই যে এই রশ্মিটা এটা হচ্ছে এইদিকে, আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে চিন্তা করো, আপতিত রশ্মিটা এদিকে যাওয়ার কথা ছিল, প্রতিসরিত রশ্মিটা যদি পেছনে টানি এই বরাবর যাওয়ার কথা ছিল। তাহলে আপতিত রশ্মিকে যদি সামনের দিকে টানি, প্রতিসরিত রশ্মিকে যদি পেছনের দিকে টানি, এদের এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় না, এটাকে আমরা বলি হচ্ছে বিচ্যুতি। বুঝতে পারছো? অর্থাৎ দেখো তার যাওয়ার কথা এইদিকে, চিন্তা করো, বাট সে এখন এইদিকে আছে, বিচ্যুতিটা কিন্তু এতটুকুই, চিন্তা করো তার যাওয়ার কথা এইদিকে, সে এখন এইদিকে আছে, তাহলে এতটুকুই তো তার বিচ্যুতি, তাই না, এতটুকুই তার বিচ্যুতি, এটাই বলা হয়েছে। ওকে, এটাই হচ্ছে তার বলা হয়েছে। এখানে কয়েকটা I1 I2 একটু শিখাই দিই তোমাদের। এটা হচ্ছে অভিলম্ব, একটা লম্ব টানছি, তার সাথে যে অ্যাঙ্গেল আপতন কোণ, তাই না, আপতিত রশ্মি গেল প্রথম এই অভিলম্বের সাথে, চিন্তা করো গেল ঘনমাধ্যম বাঁকায় গেছে, দেখছো মাইট দিছে, মাইট দেওয়ার কারণে বাঁকায় গেছে। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রথম R1 বা প্রথম রিফ্র্যাকশন, প্রথম প্রতিসরণের পরের যে কোণ R1, আর বের হওয়ার আগে যে কোণটা এটাকে বলা হয় R2। R1 হচ্ছে ভেতরের যে কোণটা অভিলম্বের সাথে, বাহিরে বের হওয়ার সময় যে কোণটা অভিলম্বের সাথে R2, আর বাহিরে যখন বের হয়েছে প্রতিসরিত বলা হচ্ছে, বাট এটা হচ্ছে আমরা কি বলি আরেকটা I হিসেবে I দিয়ে দেওয়া হয়, অভিলম্বের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করতেছে I2। তাহলে I1 এটা, I2 এটা, ভেতরের দুইটা কোণ হচ্ছে R1 R2। আর আমাকে এবার একটু বলো তো উপরের এই কোণটা কি ভাই, উপরের এই কোণটাকে বলা হয় প্রিজম কোণ বা কোণ A। ওকে, প্রিজম কোণ বা কোণ A। এবার হচ্ছে আসল কাহিনী। সো এটাই হচ্ছে বিচ্যুতি, ঠিক আছে। বিচ্যুতি কি বলছে যে আপতিত রশ্মিকে সামনে প্রতিসরিত রশ্মিকে পেছনে করলে যে কোণ হয় তাকে বিচ্যুতি কোণ বলা হয়, আপতিতকে সামনে প্রতিসরিতকে পেছনে রাখলে যে কোণ তৈরি হয় তাকে বিচ্যুতি কোণ বলা হয়। গেল, এটাকে ডেল্টা বা ডি দিয়ে প্রকাশ করা হয়। লাল আলোর বিচ্যুতি কম, বেগুনি আলোর বিচ্যুতি বেশি। এবার সোজা কথা আমি তোমাদের বলি, দেখো কি বলছিলাম, একটা কথা মাথায় রাখো, যার ল্যামডা বেশি, ঠিক আছে, তাকে কি, তার বিচ্যুতি কম হবে। ল্যামডাকে মাথায় রাখবা কি, ল্যামডাকে মাথায় রাখবা হচ্ছে মোটা দিকে, মোটা, ল্যামডা বেশি মানে বেশি মোটা। যে মোটা মানুষ ওটাকে তুমি ধাক্কা দিয়ে সরাইতে পারবা, তার বিচ্যুতিও কম হবে, বিক্ষেপণও কম হবে। পরে পড়বো বিচ্যুতি বিক্ষেপণ জিনিসটা হচ্ছে কি, বাট মেইনলি হচ্ছে এটা, ঠিক আছে। লাল আলোর ক্ষেত্রে কি হবে, লাল আলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের বিচ্যুতিটা কম, কেন, কারণ লাল আলোর ক্ষেত্রে ল্যামডা হচ্ছে বেশি, তাই বিচ্যুতি কম। বেগুনি আলোর ক্ষেত্রে ল্যামডা কম, বেনি আসহ কলা, বিচ্যুতি বেশি। হলুদ বর্ণের আলোর বিচ্যুতি মাঝামাঝি, তাই একে গড় বিচ্যুতি বলা হয়। হলুদ বর্ণ কি, বেনি আসহ, হ মাঝখানে আছে না হলুদ, তাই হলুদ হচ্ছে মাঝামাঝি, তাই এর বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলা হয়। এই হচ্ছে প্রিজমে আলোর যে বিচ্যুতি সেটা। এবার আসা হচ্ছে প্রিজমে আলোর বিচ্যুতি যেটা আমরা পড়ি, এইটাকে আমরা কিভাবে বের করতে পারি। বিচ্যুতি সমান সমান কি, আমরা বলি হচ্ছে ডেল্টা সমান কোণ I1 প্লাস হচ্ছে কোণ I2 মাইনাস হচ্ছে কোণ A। এটা I1, এটা I2, আর এটা হচ্ছে A। জাস্ট মাথায় রাখো, এটা হচ্ছে আমাদের বিচ্যুতির কোণ, দ্যাটস ইট। এবার আসা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে কোনটা, যে আমরা আপাতন কোণ মানে বিভিন্ন অ্যাঙ্গেলে কি করতেছি, একসময় এই অ্যাঙ্গেলে দিছি, একসময় এই অ্যাঙ্গেলে দিব, একসময় এই অ্যাঙ্গেলে দিব, বিভিন্ন অ্যাঙ্গেলে দিব, এরকম অ্যাঙ্গেলে দিয়ে দিয়ে আমি আমার বিচ্যুতি কোণটা মাপার চেষ্টা করতেছি। ওকে, এবং দেখা যায় কি, যখন আমি আপাতন কোণ দিচ্ছি একটা নির্দিষ্ট মানের জন্য, একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য আমি আমার বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন পাবো। দেখো একসময় কমবে, একসময় বাড়বে, বাট একসময় হচ্ছে কি সর্বনিম্ন পাবো। তাহলে আমি বলি আপাতন কোণের একটা মানের জন্য বিচ্যুতি কোণ সর্বনিম্ন হয়, এবং সেই ন্যূনতম যে বিচ্যুতি কোণটা সেটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। ওকে, যে অবস্থানে ন্যূনতম বিচ্যুতি পাওয়া যায় তাকে ন্যূনতম বিচ্যুতির অবস্থান বলা হয়, যে একটা অবস্থানে আমি পাবো প্রিজমের যে একটা অবস্থায়।
আচ্ছা, সো এখানে শর্ত আছে হচ্ছে 3টা। ন্যূনতম বিচ্যুতির শর্ত হচ্ছে কয়টা? শর্ত হচ্ছে 3টা। আমি তোমাকে শর্তটা বুঝাই। ন্যূনতম বিচ্যুতির জন্য তোমাকে হচ্ছে কি করতে হয়, এই যে আপাতন আর প্রতিসরণ, মানে আমি বলি প্রথমটা আর শেষেরটা, I1 আর I2 সমান হইতে হয়, এবং আরেকটা কন্ডিশন থাকে a প্লাস ডেল এম বাই টু সমান হইতে হয়। ঠিক আছে, কি বলি, ডেল এ হচ্ছে কি, মানে তোমার যে প্রিজম কোণ, ডেল এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ বাই টু, এতে যোগফলের অর্ধেক হচ্ছে কি সমান থাকতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কি R1 R2 ও সমান হইতে হবে, আর R1 R2 সমান হলে এটা a বাই টু হবে, R1 R2 সমান হলে a বাই টু হবে। প্রথম শর্তটা বোঝো, I1 এবং I2 সমান হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে R1 এবং R2 সমান হবে। পরে বলা হয় I1 I2 সমান হইলে এটার মান এরকম হবে, আর I1 সমান এটা। আবার R1 R2 সমান হইলে এর মান হচ্ছে প্রিজম কোণের অর্ধেক হবে। এই জাস্ট মাথায় রাখো, আর কিছু না। এইখানে তোমাদের অনেকভাবে একটা কথাবার্তা বলছে, আমি তোমাদের একটু কথাবার্তা এই লাইনটা বুঝাই বলি। ঠিক আছে, ন্যূনতম বিচ্যুতি কোণ হইলে কি হবে, যে আলোটা যাবে, সে আলোটা যখন ঢুকবে তখন সেই আলোটা হচ্ছে এইটার সমান্তরাল হবে, লাইক এই যে রশ্মিটা, এইটা আর এই ভূমিটা সমান্তরাল হবে, এটা বলছে। ঠিক আছে, এটা আর এটার সমান্তরাল হবে, এবং বলছে কি এইখান থেকে এইখানের দূরত্ব আর এইখান থেকে এইখানের দূরত্ব সেম হবে, মানে সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজের একটা কন্ডিশন হবে। লাইক এইখান থেকে এখানে দূরত্ব 2 মিটার, এখান থেকে এখানে দূরত্ব 2 মিটার হবে, এটা আসলে বলছে এখানে। জাস্ট এটা মাথায় রাখলে হবে। দেখো, বিচ্যুতির ক্ষেত্রে প্রতিসমভাবে গমন করবে, অর্থাৎ প্রিজমের শীর্ষ হতে প্রথম ও দ্বিতীয় প্রতিসরণ পৃষ্ঠে আলোক রশ্মির আপতন বিন্দুর দূরত্ব সমান হবে। এই যে আপতন বিন্দু যেটা, এখান থেকে এখানে দূরত্ব সমান হবে, এটা বলছে। এবং কি বলছে, এই অবস্থায় প্রতিসরিত রশ্মি সমদ্বিবাহু বা সমবাহু প্রিজমের ভূমির সমান্তরাল হবে। এই পুরো ত্রিভুজটা সমবাহু বা সমদ্বিবাহু হইতে পারে, এবং এই যে রশ্মিটা এটা কি ভূমির সমান্তরাল হবে। এই হচ্ছে 3টা কথা। প্রথম তোমার মাথায় রাখতে হবে এই দুইটা, ম্যাথও খুব কম আসে। এবার আসে প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম বিচ্যুতি কোণ, এদের মধ্যে সম্পর্ক। একটা বস্তু আছে, প্রিজম আছে, তার প্রতিসরাঙ্ক দেয়া আছে, এবং এই ন্যূনতম বিচ্যুতি কোণের মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্ক কি হবে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক মনে করো মিউ, মিউ সমান সমান সাইন অফ এ প্লাস ডেল এম বাই টু ডিভাইড বাই সাইন অফ এ বাই টু। এ হচ্ছে কি ওই প্রিজমের কোণটা, প্রিজম কোণ, ডেল এম হচ্ছে কোনটা, ন্যূনতম বিচ্যুতি কোণ। ওকে, সো আমরা বলতে পারি কি যে এই যে ন্যূনতম বিচ্যুতির মান যেটা, এটা কার কার উপর নির্ভর করবে? ন্যূনতম বিচ্যুতি, এটা মান কার কার উপর নির্ভর করে? খেয়াল রাখো, খেয়াল রাখো একটু। এইটা হচ্ছে কার কার উপর নির্ভর করে? দেখো, প্রিজমের উপাদান মানে কি, মিউ এর উপর নির্ভর করবে, চারপাশস্থ মাধ্যমের উপর নির্ভর করবে। কেন চিন্তা করো, এই মিউ প্রতিসরাঙ্ক কি চারপাশের মাধ্যমের উপর নির্ভর করতেছে না? করতেছে। তাহলে এই যে এটা মিউ বা আমাদের উপাদানের উপর নির্ভর করতেছে, চারপাশের মাধ্যমের উপর নির্ভর করতেছে, প্রিজম কোণের উপর নির্ভর করতেছে। ঠিক আছে, এবং আপতিত আলোকের বর্ণের উপরও হচ্ছে নির্ভর করতেছে। এটা মাথায় রাখবা। ঠিক আছে, যে আমাদের কি যেই আলোটা দিচ্ছি তার উপরও নির্ভর করবে। কেন চিন্তা করো, এই যে মিউ, এই মিউ এর সাথে কি সম্পর্ক আছে না ল্যামডার? মিউ যত বেশি বাড়ি দিয়ে ছোট করে ফেলে তরঙ্গ দৈর্ঘ্য তত কম। তাহলে এই যে আলোকের বর্ণের উপর নির্ভর করে। বেগুনি বর্ণের আলোকের চেয়ে লাল বর্ণের আলোকের জন্য ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে কি হবে? কম হবে। তাহলে বেগুনি বর্ণের আলো, ঠিক আছে, বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে এটা জাস্ট তুমি একটু চিন্তা করো, আমি জাস্ট তোমাকে একটু বুঝাই। দেখো, তোমাদের বলছিলাম না যে বিচ্যুতি যেটা ল্যামডা বেশি হইলে বিচ্যুতি কি হবে? বিচ্যুতি হইলে কম হবে, তাই না? সরানো যায় না। তাহলে চিন্তা করো, বেগুনি বর্ণের ল্যামডা কম, বিচ্যুতি বেশি। আর লাল বর্ণের আলো যদি বলা হয়, লাল বর্ণের আলোকের জন্য বিচ্যুতি কম, বিচ্যুতি কোণও হচ্ছে কম। লাল বর্ণের আলোকের জন্য কি হবে? বিচ্যুতি কম, ন্যূনতম বিচ্যুতি কোণও কি হবে? ন্যূনতম বিচ্যুতি কোণও হচ্ছে কম হবে। ওকে, সো বিচ্যুতিও কম, বিচ্যুতি কোণও হচ্ছে কম। এই হচ্ছে আমাদের কাছে কথা। এবার বলা হচ্ছে একটা সরু, মানে একটা সরু আমরা প্রিজম নিছি, সেই সরু প্রিজমের জন্য কি দেখা যায় সম্পর্কটা? জাস্ট এই সম্পর্কটা দেখো, যে এই যে আমাদের ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এ, বিচ্যুতি সমান সমান কি উপাদান মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এ প্রিজম কোণ। ওকে, সো এটাই বলা হচ্ছে যে সরু প্রিজমের রশ্মির বিচ্যুতি প্রিজমের কার কার উপর নির্ভর করবে? প্রিজমের প্রতিসারক কোণ এর উপর নির্ভর করবে, উপাদানের প্রতিসরণের উপর নির্ভর করবে। যদি আপাতন কোণ ছোট হয় তবে সরু প্রিজমের রশ্মির বিচ্যুতি স্থির থাকে। এটা জাস্ট একটু দেখা রাখবা যে একটা সরু প্রিজমের ক্ষেত্রে এই বিচ্যুতি কখন স্থির থাকবে? কখন স্থির থাকবে আমি বলি, স্থির থাকবে যখন, এই যে স্থির কখন, এই যে দেখো স্থির থাকবে যখন হচ্ছে আপাতন কোণ ছোট, মানে আই যখন অনেক ছোট, তখন সরু প্রিজমের জন্য এটা কিন্তু শুধুমাত্র সরু প্রিজমের একটা শর্ত। ঠিক আছে, আমরা বলি ডেল্টা সমান মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, বিচ্যুতির সাথে এ এর সম্পর্কে। জাস্ট এগুলো না দেখা রাখো, খুব একটা কাজের না। কৌণিক বিচ্ছুরণ, বিচ্ছুরণ মানে তোমাকে একটু বলি, দুইটা বর্ণ আছে, দুইটা বর্ণের রশ্মির বিচ্যুতি কোণের পার্থক্য, এটাকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ। তো আমরা শেষের দিকে এসে পড়ছি, প্রায় চলে আসছে, সেটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। ঠিক আছে, বিচ্ছুরণ। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি আমাকে বিচ্যুতি পড়াইছেন, তোমরা যে প্রশ্নটা মানে 3টা জায়গায় প্যারা খাও, বিচ্যুতি, বিচ্ছুরণ, ঠিক আছে, আর বিক্ষেপণ, 3টা জিনিস, বিচ্যুতি, বিক্ষেপণ, বিচ্ছুরণ। প্যারা দেবে। বিচ্যুতি মানে কি? একটা লাইন গেছে, বাঁকা গেছে।
বিচ্ছুরণটা অলমোস্ট সেমই। বিচ্ছুরণটা মানে হচ্ছে কি যে যখন আলোটা গেছে তখন কি হয়েছে, আলোটা যাওয়ার পরে বাঁকায় গিয়ে সে কি বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে গেছে, তাই না? বিচ্যুতি কি ছিল, আলোটা যাওয়ার পরে জাস্ট বাঁকাবে, যে কোনো একটা আলো থাকতে পারে। বিচ্ছুরণে কি হয়, বিচ্ছুরণে সেটা হচ্ছে মাল্টিপল, আমরা বলি যে আহ, রঙে বিভক্ত হয়ে যায়। সাদা আলো গেছে প্রিজমের মধ্যে দিয়ে বিভিন্ন রঙে বিভক্ত হয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে। ওকে, সো তোমাদের কিন্তু আমি যখন প্রিজম পড়াইছিলাম জাস্ট দেখাইছিলাম কি অনেকগুলো আলো গেছে, আলো যে বাঁকায় গেছে, বুঝছো, আলো যে বাঁকায় গেছে এটা হচ্ছে কি বাঁকানো বা সরে গেছে, বিচ্যুতি। আর বিচ্ছুরণ মানে কি, আলো যে বিভিন্ন রঙে ভাগ হয়ে গেছে, এইটা হচ্ছে বিচ্ছুরণ, এটা হচ্ছে বিচ্ছুরণ। ঠিক আছে, সো আমরা এখন কৌণিক বিচ্ছুরণ বলে একটা কথা বলবো, যে দুইটা বর্ণের রশ্মির বিচ্যুতি কোণের পার্থক্য। দুইটা বর্ণ নেই, মনে করো যে লাল আলো কি পরিমাণ বাঁকাইছে, সবুজ আলো কি পরিমাণ বাঁকাইছে, এই দুইটা বাঁকানোর পরে এদের যে কোণটা, এদের পার্থক্যকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ হচ্ছে কি থিটা সমান আমরা বলি ডেল ভি মাইনাস ডেল আর। ডেল ভি বলতে কি আমাদের বেগুনি বর্ণের বিচ্যুতি মাইনাস লাল বর্ণের বিচ্যুতি। ওকে, এটা বলা হয়েছে। এছাড়া এটাকে কি লেখা যায়, ওই যে আমরা মনে আছে সরু প্রিজমের জন্য কি ইউজ করতাম, এই ডেল সমান সমান হচ্ছে এই যে এ, ডেল সমান সমান কি এ মাইনাস মিউ মাইনাস ওয়ান। তো এইখান থেকে এই যে এটা চলে আসবে, এ কমন নিয়ে মিউ ভি মাইনাস হচ্ছে মিউ আর, সরু প্রিজমের জন্য ওই সূত্রটা থেকে এটা আসে। ওকে, কৌণিক বিচ্ছুরণের মান। ওকে, কৌণিক বিচ্ছুরণ হচ্ছে এইটাই। আমি জাস্ট তোমাদের বলবো একটা জিনিস মাথায় রাখো, কৌণিক বিচ্ছুরণ হচ্ছে কি দুইটা বিচ্যুতির ডিফারেন্স। বিচ্ছুরণ হচ্ছে বিচ্যুতির ডিফারেন্স। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের একটা একটা জাস্ট লাইন দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো যে মনে করো হচ্ছে এইটা আমাদের একটা প্রিজম আছে, সো এই প্রিজমে ফার্স্টে হচ্ছে এই আলোটা গেল, ঠিক আছে, আলোটা গিয়ে এইভাবে বের হয়েছে। তাহলে এই আলোর মনে করো এই জায়গায়, এই আলোর মনে করো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় একটা বিচ্যুতি কোণ পাইছি ডেল্টা, এই জায়গায় পাইছি। ওকে, আবার মনে করো আমি আরেকটা নিছি, এবার নিছি হচ্ছে লাল আলো, এবার কি নিছি, এবার নিছি মনে করো লাল আলো। সো লাল আলোর ক্ষেত্রে বিচ্যুতি কম থাকবে, সো তার এক ধরনের আমি ডেল্টা পাবো। সো এই যে ডেল্টা, এদের ডিফারেন্সটাকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ। ঠিক আছে, বিচ্ছুরণ মানে তো বুঝছো যে আমরা একটা সাদা আলো যাবে, সাদা আলো যাবে, এই যে বাঁকাইছে, এই বাঁকানোটাকে কি বলা হয়, এই বাঁকানোকে বলা হয় বিচ্যুতি। কিন্তু এটা যে বিভিন্ন রঙে ভাগ হয়ে যাবে, যে বিভিন্ন রঙে ভাগ হয়ে যাবে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে বিচ্ছুরণ। বিচ্যুতি, বিচ্ছুরণ। আচ্ছা, সো কোন দুটি বর্ণের রশ্মির বিচ্যুতি কোণের পার্থক্য মধ্য রশ্মির বিচ্যুতির অনুপাতকে বিচ্ছুরণ ক্ষমতা বলা হয়। সোজা কথা বুঝো, ফার্স্টে আমি কি নিছি, ফার্স্টে দুইটা রশ্মির, দুইটা বর্ণের রশ্মির পার্থক্য নিছি, ডিভাইড করছি কি দিয়ে, ডিভাইড করছি মধ্য রশ্মির বিচ্যুতি। মধ্য রশ্মি মানে কি হলুদ, তাহলে আমি একটা হলুদ আলো নিয়ে তার বিচ্যুতিকে যখন আমি দুইটা ডিফারেন্স দিয়ে ভাগ দিব, সেটা চলে আসবে। সো এটার বদলে কি লেখা যায়, ওই যে এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর এটাকে লেখা যায় এ ইন্টু মিউ মাইনাস ওয়ান, এ আর এ কাটা, মিউ ভি মাইনাস মিউ আর মিউ মাইনাস ওয়ান। এটাকে আমরা বিচ্ছুরণ ক্ষমতা বা ডাব্লিউ দিয়ে লিখতে পারি। খুব বেশি ইম্পর্টেন্ট নেই শেষের জিনিসগুলো, বুঝছো, এইগুলোর পরে ব্যবহারিক যে জায়গাগুলো আছে এটা ইম্পর্টেন্ট। বিচ্ছুরণ ক্ষমতা বুঝছো, বিচ্ছুরণ ক্ষমতা বলতে ডিফারেন্স বাই মধ্যরশ্মি, ডিফারেন্স বাই মধ্যরশ্মি, ডিফারেন্স বাই মধ্যরশ্মি মানে হলুদের বিচ্যুতি কোণ দিয়ে ভাগ দেওয়া। আচ্ছা, আলোর বিচ্ছুরণ এই যে বললাম, নিউটন পরীক্ষার সাহায্যে প্রথম প্রমাণ করেন যে সাদা আলোর প্রকৃতি যৌগিক, মানে এর মাঝখানে অনেকগুলো রং আছে। সাদা রঙের আলোর 7টি রঙে বিশ্লিষ্ট হওয়ার যে প্রক্রিয়া, এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় বিচ্ছুরণ। প্রিজম হতে নির্গত রশ্মিকে পর্দার উপর ফেললে 7টি রঙের এক মনোরম পট্টি সৃষ্টি হয়, এই যে মনোরম পট্টি সৃষ্টি হয়, এবং এই যে পট্টি, এই পট্টিকে কি বলা হয়, পট্টিকে বলা হয় বর্ণালী, তাই না, এই পট্টিকে বলা হয় বর্ণালী। আচ্ছা, এবং কি কি দেখা যায়, ভিবগিওর দেখা যায়, বেনি আসহ কলা, এখান থেকে দিকে গেলে তোমাদের জানো যে ল্যামডা বাড়ে। ওকে, তো বিচ্ছুরক মাধ্যম হচ্ছে কোনটা, যে মাধ্যম বিচ্ছুরণ ঘটায়, যেরকম এই মাধ্যমটা বিচ্ছুরণ ঘটাচ্ছে, তাই প্রিজম একটা বিচ্ছুরক মাধ্যম। এই হচ্ছে আমাদের কাছে কথা আলোর বিচ্ছুরণ। দেখো মজার ব্যাপারটা হচ্ছে আলো এখানে ফার্স্টে মানে ওই যে দেখা যায় বৃষ্টির পরপর রংধনু দেখা যায়, কেন, কারণ তখন আমাদের বায়ুমণ্ডলে অনেক বেশি জলীয় বাষ্প থাকে, আলোটা ওই ওয়াটার ড্রপলেট বা আমরা বলি হচ্ছে এই পানির বিন্দু এর মাঝখানে ঢুকে, এবং এটা একটা প্রিজমের মতো তখন কাজ করে, স্বচ্ছ না পানি, প্রিজমের মতো কাজ করে, এইখানে সাদা আলো বিভিন্ন রঙে বা রেইনবো কালারে কনভার্ট হয়ে যায়। ওকে, আমাদের আলোর বিচ্ছুরণের ঘটনা কি কি, রংধনু সৃষ্টি হওয়া, এবং শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না, শূন্যস্থানে তুমি যতই করো না কেন আলো জাস্ট একসাথে থাকবে, সাদা আলো হিসেবে থাকবে। এবং ক্রিকেট খেলায় সাদা বল কেন ব্যবহার করা হয়, কারণ যখন উচ্চতায় ওঠে তখন সাদা আলোর বিচ্ছুরণ হয় না, অর্থাৎ সাদা সাদাই থাকে, ডিফারেন্স হয় না। এই তিনটা জাস্ট ব্যবহার মনে রাখবা, ক্রিকেট খেলায় সাদা বল ব্যবহার করা হয় বিচ্ছুরণের হয় না দেখে, শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না, এবং রংধনু সৃষ্টি কার উদাহরণ, বিচ্ছুরণ। বিচ্ছুরণ মানে কি, 7টা কালার, 7টা কালার মানে রংধনু। আচ্ছা, তো এটাই বলছে আলোর বিচ্ছুরণ এবং সাদা বল ব্যবহার করা হয় কি হয় না,
এবার আসা হচ্ছে আমাদের এই যে বিচ্ছুরণে আমরা বিভিন্ন বর্ণ পাই, এদের মধ্যেও কিছু বর্ণের ক্লাসিফিকেশন করি। প্রাথমিক বর্ণ, পরিপূরক বর্ণ, মূল বর্ণ। প্রাথমিক বর্ণ মানে কি? যেই বর্ণগুলো থেকে আমি পৃথিবীর সকল কালার তৈরি করতে পারি। আমাকে বলো, এই যে আমরা এলসিডি, তুমি যে মনিটর, সেখানে কি ইউজ করা হয়? RGB। মনে আছে তোমরা যে আইসিটিও পড়ছো, RGB। তাহলে RGB হচ্ছে সকল কিছু তৈরি করা যায় এই কালার দিয়ে। বাকি বলা হয় লাল, নীল, সবুজ, এটাকে কি বলা হয়? প্রাথমিক বর্ণ, যে বর্ণ মিশিয়ে সব রং তৈরি করা যায়। আচ্ছা, পরিপূরক মানে কি? দুইটা বর্ণ মিশিয়ে সাদা কালার তৈরি করা যায়, সেটাকে পরিপূরক বলা হয়। যেমন হলুদ আর নীল, তোমার মাথায় আছে? তোমার সাদা শার্টে হলুদ হলুদ হয়ে গেছে, নীল দিয়ে পরিষ্কার করা হয় না কেন? কারণ হলুদ আর নীল মিলে সাদা হয়েছে, শেষ। সবুজ আর ম্যাজেন্টা, এটা আমি এখনো জানি না, সত্যি কথা বলি। আমি এটা এমন একটা জিনিস, অনেক থেকে সবুজ আর ম্যাজেন্টা মিশেলে কেমনে সাদা হয় জানি না, সেটা বলছে। সবুজ আর ম্যাজেন্টা পরিপূরক বর্ণ। মূল বর্ণ কি? যে বর্ণের বিচ্ছুরণ হয় না, ঠিক আছে, যে বর্ণের বিচ্ছুরণ আসলে হবে না, এদের কোনো বিচ্ছুরণ হয় না, মানে এই বর্ণটা দিলে এটার ফার্দার কোনো রঙে বিভক্ত হবে না। এটা এমন এক বর্ণ গেল, বাট বিভক্ত হবে না। কি কি? আসমানি, লাল, নীল, ভুলে যাবা, তাই তোমাকে বলি। আমাদের একটা বাবু আছে, সেই বাবুর নাম হচ্ছে নীলা, ঠিক আছে? সো নীলা একটা প্রাইমারি স্কুলে যায়, আর সেই প্রাইমারি স্কুলের নাম তাহলে কি হবে? নীলাস প্রাইমারি স্কুল। নীলা কি যায়? নীলা একটা প্রাইমারি স্কুলে যায়, তাহলে সেই প্রাইমারি স্কুলকে কি বলবো আমরা? নীলাস প্রাইমারি স্কুল, নীলার প্রাইমারি স্কুল। তাহলে কি? নীল, লাল, সবুজ, এটা হচ্ছে প্রাইমারি, ঠিক আছে? আর মূল আমরা কি জানি? আলু। আলু কি? আমরা বলি মিষ্টি আলু মূল, বায়োলজি পড়াই দিলাম, মিষ্টি আলু মূলের অংশ। তাহলে মূল আমরা বললে কি বুঝবো? মূল বললে বুঝবো আলু। আর তোমার কনফিউশন, যেটা কি আলু নি আসলেও? তুমি বলতেছো ভাই আলুকে আসলে মূল নাকি, মানে মূল বলতেছো, এটা কি আসলে আলু নি, আলু নাকি? সো মূল হচ্ছে কি? আলু নি। আলুর দিকে হচ্ছে আসমানি, লাল এবং হচ্ছে নীল। আর পরিপূরক তো মাথায় রাখবো, হলুদ নীল তো একদম বেসিক, আর সবুজ ম্যাজেন্টা, ঠিক আছে? সম বা মস যেটাই বলো। বিক্ষেপণ, এবার হলো ভাই বিক্ষেপণ কি? বিক্ষেপণ আসলে আলো কি হয়? আলো যখন বিভিন্ন কণার সাথে ধাক্কা লাগে, এই যে মনে করো এই জায়গায় যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বিভিন্ন কণার সাথে ধাক্কা লাগে, তখন ধাক্কা লেগে কি হয়? ধাক্কা লেগে আমরা জানি শক্তির অপচয় হয়। কম্পটন প্রভাব পড়ছো, মনে আছে বায়োলজিতে, ফিজিক্সে? ফিজিক্সে যে কম্পটন প্রভাব পড়ছো, কি হয়? যে তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, বেড়ে যায়। তো আলো যখন আসে এই বিভিন্ন অণুর সাথে ধাক্কা খায়, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, বেড়ে যায়, তাই না? কমেই যায়। তো আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের যে জিনিসগুলো হয়, তো এইটা যখন হয় তখন তোমাদের কি হয়? আমাদের বিভিন্ন জায়গায় আমরা আর আলোটা দেখতে পাই না, আলোটা নিঃশেষ হয়ে যায়, চোখে দেখা যায় না মাঝে মধ্যে। কেন কি? ধরো তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে বাড়তে বা কমতে কমতে আর আমাদের ভিজিবল রেঞ্জে নাই, তাহলে আর দেখবো না। তো এটাই বলা হয় যে আলোর কণার সাথে ধাক্কা লেগে আলো যখন বিভিন্ন দিকে ছড়ায় যায়, এটাকে বলা হয় বিক্ষেপণ। বিক্ষিপ্ত হয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া। ছড়িয়ে যাওয়াই মানে কি? বিক্ষিপ্ত হয়ে যাওয়া, বিক্ষেপণ। উদাহরণ কি? আকাশে নীল দেখায় কেন? কারণ অনেকগুলো আলো এসে আমাদের চোখে যেগুলো বিক্ষেপণ, মানে আলোর এখানে কি বায়ুমণ্ডলে বিভিন্ন কণা আছে না, এই কণাগুলোর সাথে বাড়ি খেয়ে 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 নীল কালার সৃষ্টি করে। ওকে, এইটা মেঘ সাদা দেখায়, এটার কারণ হচ্ছে কি? এটার কারণ হচ্ছে আমাদের যে বিক্ষেপণ, ঠিক আছে? এটার কারণ হচ্ছে বিক্ষেপণ আর কি, যে সাদা দেখতেছি। আর লাল আলো অনেক দূর যেতে পারে, কেন? কারণ লাল আলো এত স্ট্রং আলো, ঠিক আছে? ও কি করে? ও এই যে কণাগুলো আছে না, এই কণাগুলোর বাধাগুলো সহ্য করে অনেক দূর যেতে পারে। আর যেখানে মনে করো নীল আলো, সবুজ আলো, এদের সমস্যা কি? এদের সমস্যা হচ্ছে এরা এই কণার বাধার সাথে আটকায় যায়। ওকে, সো এইটা একটা কথা বলা হয়েছে, লাল আলো অনেক দূর যেতে পারে কেন? বিক্ষেপণের কারণে। মেঘ সাদা দেখায় কেন? বিক্ষেপণের কারণে। আকাশ নীল দেখায় কেন? বিক্ষেপণের কারণে। বিচ্ছুরণ দিও না ভাই, তোমরা ভুল করো। বিচ্ছুরণে শুধুমাত্র কালার দেখবা, 7টা কালার হয়েছে কিনা, সেটা কোনটা? রেইনবো, আর কিছু না। সাদা কালার দেখবা। সাদা মেঘ হচ্ছে আকাশ, মেঘ, লাল আলো, এগুলো হচ্ছে। এই জন্য কি করে? লাল আলো দেখা যায় যে অনেক, আমরা কি ইউজ করি? সিগন্যালের জন্য লাল আলো ইউজ করি, দূর থেকে দেখা যায় কেন? কারণ লাল আলো বিক্ষিপ্ত হয়ে যায় না, ঠিক আছে? লাল আলো ছড়ায় যায় না কোথাও, লাল আলো একদম সোজাসুজি যায়। ওকে, সো বিক্ষেপণের একটা সূত্র বলে, এটাকে র্যালের বিক্ষেপণ সূত্র বলা হয়। সেটা হচ্ছে কোনটা? বিক্ষেপণ প্রসারণ ল্যামডা টু দি পাওয়ার 4। মানে কি? যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষেপণ তত কম। এই জন্যই কি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিক্ষেপণ কম। সো বিক্ষেপণ প্রপোর্শনাল টু 1/λ টু দি পাওয়ার 4, চতুর্থ ঘাতের সমানুপাতিক। এরপর একটা কথা বলা হয়, ওলাস্টন হচ্ছে সর্বপ্রথম সৌর বর্ণালীর রেখা বর্ণনা করেন, সূর্য থেকে যে রেখাগুলো আসে সেটা। আর এরপরে হচ্ছে আমাদের কাছে মেঘ সাধারণত সাদা দেখায় কেন? কারণ কি? মেঘে জলকণা, ধূলিকণা এগুলো থাকে, সকল বর্ণের আলোরই প্রায় সমান বিক্ষেপণ হয়, ঠিক আছে? ওইটার মধ্যে যা যা থাকে সবগুলো আলোর জন্য সমান বিক্ষেপণ দেয়, তাই হচ্ছে মেঘ সাধারণত আমরা কি দেখি? সাদা দেখি। তারপরে এই যে বলছে আকাশ নীল দেখায়, আবার চাঁদের আকাশ কেন কালো দেখায়? কারণ চাঁদের আকাশে বায়ুমণ্ডল নাই, কোনো কণা নাই, তাই বিক্ষেপণ হয় না। বিক্ষেপণ হয় না দেখে কালার দেখা যায় না। সূর্যোদয় সূর্যাস্তের সময় দিগন্ত রেখায় আকাশের রং লাল দেখায় কেন? কারণ
সকল কিছু অতিক্রম করে লাল আলোটাই আমাদের চোখে বোঝাইতে পারে, ঠিক আছে। সো লাল ও তার কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্যের বর্ণসমূহের বিক্ষেপণটা কম, তাই আমাদের কাছাকাছি আসতে পারে। এই জন্য সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায়। তাহলে আকাশ লাল দেখানোর কারণ কি? বিক্ষেপণ। আকাশ লাল দেখানোর কারণ কি? বিক্ষেপণ। সো প্রতিসরাঙ্ক আলোর বেগ বুঝতে পারছো এবার? ল্যামডার বিচ্যুতি, বিক্ষেপণ সবগুলো এবার বুঝতে পারছো যে যার ল্যামডা বেশি তার বিচ্যুতি হচ্ছে কি হবে? তার বিচ্যুতি কম হবে। যার ল্যামডা বেশি তার বিক্ষেপণও কম হবে, তাকে সরানো যায় না, যেমন লাল আলো। ওকে, সো এই সব কিছু আমাদের মেইনলি এখানের পার্ট ছিল। এবার লাস্ট ওয়ান, বর্ণালী বিশ্লেষণ দ্বারা কি করা যায়? বর্ণালী থেকে আমরা কি তরঙ্গদৈর্ঘ্য বের করতে পারি। এটা কেমিস্ট্রি, ঠিক আছে। এই যে বর্ণালী বিশ্লেষণ যে আমি করতেছি, বর্ণালী বিচ্যুতি বিক্ষেপণ, এটা কি করা যাচ্ছে দেখো তো। আমরা বলতে পারি যে বিভিন্ন মাধ্যমে প্রতিসরাঙ্ক বের করতে পারতেছি, ধাতুর বৈশিষ্ট্য বের করতে পারতেছি, কোন বর্ণালী হচ্ছে সোডিয়াম, মনে আছে সোডিয়াম ধাতু, সোনালী, হলুদ, এগুলো দিয়ে জানা যায়। সো কোন মিশ্রণে উপস্থিত অজ্ঞাত ধাতু, অজ্ঞাত ধাতু জানা যায়। বর্ণালী বিশ্লেষণে মৌলিক পদার্থ শনাক্ত করা যায়, ধাতু, অজ্ঞাত ধাতু, মৌলিক পদার্থ সেম। সূর্য নক্ষত্রের আবহমণ্ডলের গঠন, অর্থাৎ নীল দেখাবে, কালো দেখাবে, এগুলো আমরা বর্ণালী বা এই পার্টগুলো থেকে জানতে পারি, তাই না? মানে আবহমণ্ডলে কেমন হবে বর্ণালী থেকে জানতে পারি। সো এই হচ্ছে আমাদের কাছে মেইনলি এখানের কথা। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কার কি অবস্থা? ক্লাসটা অনেক বড় ছিল আমি জানি, এখানে বাস্তবিক পক্ষে কিছু স্কিপ নেই, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝাইছি। সো আশা করি তোমাদের জন্য ব্যাপারটা বোঝা সুবিধা হয়েছে। আমাকে একটু কমেন্টে জানাবা তোমরা বুঝতে পারছো কিনা। বাদ বাকি সবকিছু হইলে আমরা আমাদের পরের ক্লাসে দেখা হবে। সো কার কার কি প্রবলেম আছে কি না আছে, আমরা দেখো 162 পেজ পড়ছি। সো এটা প্রায় প্রতি 1 মিনিটে আমরা বেশি একটা পেজ পড়ছি। সো ভালো মতো পড়বা তোমরা। তোমাদের সাথে ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। একটু জানাও তোমরা বুঝতে পারছো কিনা, তাইলে তোমরা যদি বুঝতে পারো এটাই আমার সবচেয়ে বড় ভালো লাগার জায়গা। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। এখন বাজে ঠিক 4:42, কিছুক্ষণ পর আদান দিবে সকালে আর কি। আমরা রাতের বেলা শুট করতেছি কারণ দিনের বেলা আমি করতে পারতেছি না, চারিদিকে শব্দ থাকে। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।